একটা একটু দেখি, যেমন এই যে অপা ডেমো, এইটা একটু দেখা ট্রাই করি, বা so এইটা এইটা খেয়াল করি, এটা আসলে একটা গিট রিপোজিটরি। আমি যদি গিট দেই তাহলে এটা আসলে আমাদের একটা গিট রিপোজিটরি। এটা আমি একটু ওপেন করি কোডে। ওকে, সো এই কোডে আসার পরে এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে গো ডট মোড ফাইল। এই গো মোড ফাইলে যদি এই মডিউলের নামটা খেয়াল করি, এটা আসলে একটা গিট হাবের পাথ, লাইক github.com কেভোমিক্স অপার ডেমো। এই পাথে যদি যাই তাহলে একটা গিটহাব রিপোজিটরি পাওয়ার কথা। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই গিটহাব রিপোজিটরি, যেটা আসলে আমার লোকাল আমার পিসির ভিতরে আছে। তো এইটা যে মোড ফাইলটা, এই যে মোড ফাইলটা github.com কেভূমিক অপার ডেমো, এই যে মোড ফাইলটা নিছি, এই মোড ফাইলটা নেওয়ার এইটাই, এই যে মোড ফাইলটা আসলো কিভাবে, এই যে নেমিং যেটা বলতেছিলাম, আমাদের github.com দিয়েই আমার কেন হচ্ছে নেমিং করতে হলো। এর সুবিধাটা অসুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে যে আমরা গোতে মডিউল গুলার নেমিং এমন ভাবে দেই যেটা হচ্ছে এই যে অ্যাক্সেসিবল, মানে এই যে github.com, এই পাথটায় যে গেলাম এটা আমি অ্যাক্সেস করতে পারতেছি। এইভাবে সবাই হচ্ছে ডোমেইন মেনটেন করে, যাদের পার্সোনাল ডোমেইন আছে। যদি আমার হচ্ছে পার্সোনাল ডোমেইন থাকতো, যেমন github.com এর গেছে, আমি যদি না ইউজ না করে আমি হয়তো একটা পার্সোনাল ডোমেইন ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখা যাইতো যে আমার ওই পার্সোনাল ডোমেইনটা বসে যেত। দেখা যেত pulock.com/অপারডেমো বসতো, তখন তখন আমি গিটহাব ইউজ করতাম না। আমার যদি পার্সোনাল ডোমেইন থাকতো, যেহেতু আমার এখন পার্সোনাল ডোমেইন নাই, তো আমি এখন github.com ইউজ করতেছি। তো এই পাথে গেলে আমি যখন হচ্ছে এই যে অপারডেমো, এটার মধ্যে যদি কোনো লাইব্রেরি লিখে থাকি যেটা আসলে অন্য একটা প্রজেক্ট থেকে ইউজ করব, তখন আমাকে এই পাথ ইউজ করে ইম্পোর্ট করতে হবে। এই পাথ ইউজ করে ইম্পোর্ট করতে হবে আর কি। তো এখন লেটস সে আমি হচ্ছে কোন একটা প্রজেক্ট ইউজ করব, যেমন লেটস সে গিটহাব। যেমন এটা হচ্ছে গো এর একটা খুবই লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক বলা যাবে না আসলে, রাউটার। সো এইটা যদি গো মোড ফাইলটা দেখি, যেমন ওদের ক্ষেত্রে হচ্ছে যে github.com গো চি ভি5। আচ্ছা, ভি5টা আমরা আপাতত স্কিপ করি, ভি5 কেন আসছে এটা পরে একদিন দেখাবো। তো এই পার্টটা যদি খেয়াল করি, যে এই যে চি পর্যন্ত, এটা একটা ডোমেইন। সো আমি যখন আমার কোডে এই চি এর হচ্ছে কোনো লাইব্রেরি ইউজ করবো, বা মেথড বা মিডলার বা কোনো একটা ফাংশন কল করবো, মেথড কল করব, তখন আমাকে এইটা হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে আমার কোডে। যেমন হচ্ছে আরো যদি আমরা খুব বেসিক, এবং এটার একটা ভালো ব্যাপার হচ্ছে গো এর সবকিছু হচ্ছে এরকম গিটহাবে হচ্ছে আমরা পাবো। মানে গো এর যত যত লাইব্রেরি আছে, যেমন নোডের ক্ষেত্রে কি নোড মডিউল আছে, ওইখানে যে আমরা দেখতে পারি। গো এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে যে গিটহাব বা গিটল্যাব এগুলাতে, মানে যেগুলা ওপেন সোর্স কোড, এগুলা হচ্ছে মোটামুটি গিটহাবে আছে। এবং সবগুলাতে গেলে আমরা হচ্ছে যেটা, যেমন আহ এইখানে যদি খেয়াল করি, যেমন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে গো মোড ফাইলটা আছে। মানে জিনিসটা হচ্ছে সিমিলার, সবাই হচ্ছে যেমন ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করতেছি আমরা গো ডট মোড ফাইল দিয়ে। মানে আমাদের এই প্রোগ্রামের জন্য যে যা যা আমরা ইউজ করছি থার্ড পার্টি, যেমন এটার ক্ষেত্রে যদি খেয়াল করি যে github.com লগরাস, যে এটা হয়তো তার নাম আর কি, সো তার নামের যে ডিরেক্টরি ওইটার পরে হচ্ছে লগরাস। সো এইটা হচ্ছে আমার যে অ্যাক্সেসিবল পাথ। সো এইটা খেয়াল করি, এখানে রিকোয়ারের একটা কার্লি ব্রেসের মধ্যে এখানে তিনটা, আরো এরকম তিনটা ডিপেন্ডেন্সি আছে। যেমন যে github.com, গোস্প্রিউ, টেস্টিফাই, এরকম আরো আরেকটা হচ্ছে যেমন এক্স সিস্টেম। সেগুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। তার মানে এই যে প্রজেক্টটা করছে সে, এই প্রজেক্ট এই তিনটা থার্ড পার্টি লাইব্রেরির উপর ডিপেন্ড করতেছে, এবং এইগুলা হচ্ছে তার ভার্সন। যেমন এই এই যে প্রজেক্টটা আমি করছি, বা এই যে সে যে এই লাইব্রেরিটা ইউজ করছে, এই লাইব্রেরির ভার্সন হচ্ছে এইটা। ভার্সনটা ম্যাটার করে, ভার্সন আমাদের বুঝতে হবে। আর এইটা সে গো ইউজ করতেছে 1.13 ভার্সন। আমি ইউজ করতেছি কিন্তু 1.23, বাট আমি এটা ইউজ করতে পারবো কারণ গো হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পিটেবল। তার মানে গো 1.23 দিয়ে গো এর 1.23 পরে যত মাইনর ভার্সন আছে সবগুলোর কোড রিভিল করা যাবে। বাট বাট আমি যদি হচ্ছে গো এ 1.23 তে 1.24 ইউজ করতে যাই, তখন কিন্তু আমি করতে পারবো না। তখন এটা আপওয়ার্ড কম্পিটিবিলিটি, তখন আমার কোডে গো 1.24 ইউজ করতে হবে অ্যাটলিস্ট। তার মানে আমি যদি গো 1.23 ইউজ করি, তাহলে আমি এরপরে যত নিচে মাইনর ভার্সন আছে সবগুলোর কোড ইউজ করতে পারবো আর কি।
এখানে অবশ্য টুল চেনের অনেক ব্যাপার আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এইটা হচ্ছে মডিউল। আমি যদি এখন স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট লিখি বা প্রজেক্ট যদি করতে যাই, আমার লোকালি যদি আমি করতে যাই তাহলে কিভাবে করব। তো এখন বুঝতে পারছি যে কেন github.com এই আমার নিজের নাম দিয়ে ফোল্ডার করতে হয়েছে। তো এই কারণে তো এখন আমি যদি এখানে একটা প্রজেক্ট ওপেন করি, আমাকে মেক ডিরেক্টরি দিয়ে হয়তো গোল্যাং মাস্টার ক্লাস নামে একটা হয়তো ডিরেক্টরি ওপেন করলাম। সেই ডিরেক্টরিতে যাই, এটা তো একটা এমটি তাই না, এটাতে কিছু নাই। যদি কোড ওপেন করি তো এটা দেখা যাবে এটা এমটি। ওকে ফাইন। সো আমরা হচ্ছে সরি, ওকে সো এইটাতে আমরা হচ্ছে গিট ইনিট করে নিই। ওকে সো এইটাতে এখন আমি যদি আবার একটু খেয়াল করি যে এটাতে এখন আবার কিছু ক্রিয়েট হয়েছে কিনা, এখন হয়তো সে এখনো কিন্তু সেটা এমটি আছে, এখন পর্যন্ত কিছু ক্রিয়েট হয়নি। ফাইন। ওকে এখন আমরা যখন এই যে গিট যেরকম ইনিট করলাম, সে আমার গিটের একটা রিপোজিটরি হিসেবে এটা ওপেন হইলো। So, এখন এরকম যখন আমরা গো এর প্রজেক্ট ওপেন করবো তখন গো মড ইনিট দিব। তো গো মড ইনিট দিলে সে হচ্ছে এই যে একটা নতুন নামে মডিউলটা ক্রিয়েট করলো, github.com wikiboomic / golang master class। এইটা সে কোত্থেকে পাইলো, এইটা সে নিচে হচ্ছে এই যে আমার যে পাথ, এই যে গো এর সোর্সের পরে এই যে পাথটা, এই পাথে সে হচ্ছে এই এরপরে যে নামটা থাকবে এই নামে সে হচ্ছে এই মোডটা ইনিট করবে। তো সুবিধাটা হচ্ছে আমি যখন আমার গিটহাবে এটা আবার হোস্ট করব বা গিটহাবে হচ্ছে এটা রেখে দিব, তখন আমার নেমিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার নেমিং অলরেডি ঠিকঠাক আছে। বুঝতে পারছি কি যে কেন হচ্ছে আমার এই যে github.com দিয়ে এই ফোল্ডারটা খুলতে হলো। আমি যদি এখানে xyz.com দিতাম তখন এই গো মড ইনিট করলে আমি যদি কোডে ওপেন করি, তো এই যে গো মড ফাইলটা ক্রিয়েট হয়েছে, এইটা হচ্ছে এই যে গো এর ভার্সনটা বলা আছে, এটা কোনো ডিপেন্ডেন্সি নাই কিন্তু, মানে কোনো হচ্ছে রিকোয়ার ওই কার্লি ব্রেসটা নাই, কারণ আমার কোনো থার্ড পার্টি কোড আমি এখন ইউজ করিনি। সো এই যে এই নামে সে হচ্ছে ইউজ করছে। সো আমি যদি xyz ইউজ করতাম তাহলে এখানে xyz.com চলে আসতো, তখন সমস্যা হতো যে xy.com এ গেলে তো ওই মডিউলটা পাওয়া যাবে না। সো এটা হচ্ছে সমস্যা। সো এই কারণে আমরা যেটা করি, এই পাথের যে নেমিং কনভেনশন এই নাম দিয়ে ক্রিয়েট করা ট্রাই করি যে github.com, তাহলে যেটা হয় আমার হচ্ছে পরবর্তীতে আর এই মডিউলের নাম নিয়ে ঝামেলা করতে হয় না। ওকে ফাইন। সো আমরা এখন হচ্ছে একটু দেখি, যেমন আমরা একটা main.go ফাইল ক্রিয়েট করি। সো main.go ফাইলে আমাদের প্রথমে কি প্যাকেজ লিখতে হবে, সো প্যাকেজ মেইন। সো লেটস সে এরপর হচ্ছে আমরা জাস্ট একটা বেসিক লেটস একটা ফাংশন লিখি, যেমন গতদিন যে কোডটা দেখাইছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট তাই না, আমাদের ইম্পোর্ট করতে হবে। সো এফএমটি ইম্পোর্ট করে জাস্ট হচ্ছে একটা প্রিন্ট করি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যে ওইটাই দিন দেখাইছিলাম, এটা তো আমরা পরিচিত। ওকে ফাইন। সো এখন এইটা যদি হচ্ছে এখন লেটস সে আমরা একটু প্যাকেজ বুঝা ট্রাই করি যে গো এর প্যাকেজ গুলা কিভাবে কাজ করে। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিই হচ্ছে প্যাকেজ। তো এই প্রজেক্টের যত প্যাকেজ থাকবে, প্যাকেজ বলতে মানে হচ্ছে যেগুলো হচ্ছে রিইউজেবল কোড, এগুলা এই প্যাকেজের মধ্যে থাকবে। সেই প্যাকেজের মধ্যে লেটস সে আমরা চাইলে আর হ্যাঁ আমরা হচ্ছে এই প্যাকেজের মধ্যে আরেকটা ডিরেক্টরি ওপেন করি, আরেকটা ডিরেক্টরি নেই, লেটস সে এটার নাম দিলাম হচ্ছে লেটস সে গ্রিড। সো এই গ্রিডের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, লেটস সে grid.go নামে। ওকে তো এইটার যে প্যাকেজ, যেমন এটা কিন্তু প্যাকেজ মেইন হবে না, প্যাকেজ হবে গ্রিড। সো এখানে একটা বেস্ট প্র্যাকটিস আছে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা হচ্ছে সবসময় প্যাকেজের নাম আর ওই ডিরেক্টরির নাম, ইমিডিয়েট যে ডিরেক্টরিটা ওই ডিরেক্টরির নাম সেম দিই, কারণ এই যে প্যাকেজের গ্রিড আর এই যে আমাদের এই যে নামটা সেম দিই, এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। তো এইখানে হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করব, ফাংশন লিখবো যেটা হচ্ছে আমাদের মেইন ফাংশন থেকে আমরা কল করে দেখবো যে কিভাবে আমাদের মডিউল এই যে প্যাকেজটা কাজ করে। তো লেটস আমরা এখানে একটা ফাংশন লিখি,
So let's just say hello. So let's say আমরা এখানে একটা স্ট্রিং ইনপুট নিব। সো আমরা এই যে ফাংশন টাংশন এগুলো আমরা আরো একদম ইন ডিটেইলসে দেখবো, বাট আজকে জাস্ট একটু সিনট্যাক্সটা পরিচিত হয়নি। বা জাস্ট এখানে একটা স্ট্রিং নিছি, নিয়ে হচ্ছে যে স্ট্রিংটা নিছি এটা জাস্ট প্রিন্ট করে দেব। সো লেটস সে ইন্টেলেন হ্যালো, এন্ড দেন হচ্ছে যে নেমটা আসছে এই নেমটা পাঠাই দিচ্ছি, তাহলে এটা আমাদের প্রিন্ট করবে। ওকে, এখানে কার্লি ব্র্যাকেটস না দিলেও হয়, দিলেও মানে না দিলেও সমস্যা নেই, বাট আমরা দেই আর কি, সিঙ্গেল থাকলেও কার্লি ব্র্যাকেটস দেই। ওকে, সো এই যে গ্রিডটা লিখছি এটা এখন আমি মেইন ফাংশন থেকে কল করব। তাহলে এইখানে আমাকে কিভাবে ইম্পোর্ট করতে হবে খেয়াল করি। এখানে ইম্পোর্ট করতে হবে প্রথমে মডিউলের নাম। আর মডিউলের নাম ছিল এইটা স্ল্যাশ আই থিঙ্ক গোল্যান্ড মাস্টার ক্লাস। দেন হচ্ছে আমার প্যাকেজ স্ল্যাশ গ্রিড। সরি, এটা চলে যাবে কারণ এটা আমি এখন ইউজ করিনি। তো এইখানে এই নামে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার পরে আমি তখন এই গ্রিড ডট সে হ্যালো কল করতে পারবো। এই যে গ্রিড ডট সে হ্যালো কল করতে পারবো। তো এইখানে হ্যালো ওয়ার্ল্ড কেটে দেই। আমি এখানে স্ট্রিং পাঠাবো, তো স্ট্রিং সামান পাঠালাম। ওকে, এখন খেয়াল করি এটা কিন্তু এখন এফএমটি চলে গেছে, কারণ এফএমটি আর এটার ডিপেন্ডেন্সি নাই। তো এইভাবে হচ্ছে আমরা প্যাকেজ গুলা ইম্পোর্ট করি, যে মডিউলের নাম প্যাকেজ গ্রিড। এটা কিন্তু আমার নিজের লোকাল একটা প্যাকেজ। স্টিল হচ্ছে আমাদের এই যে এইভাবে মডিউলের নামটা দিতে হবে। এটা অনেক সুবিধা আছে দিলে। কেন মানে কি অসুবিধা অসুবিধা এটা আমরা আর যখন ক্লাস করব বুঝতে পারবো আর কি। মানে গোটা এমন ভাবে কোডটা করা হয়েছে যে কোড বেস যখন আসলে অনেক বড় হয়ে যাবে বা কোড গুলা যাতে চেনা লাগে, মানে আমার কথা হচ্ছে যে একটা একটা কোড যদি আমি দেখি এবং এই কোডের মধ্যে আসলে কি করা হয়েছে আমি যদি খুব যত সহজে বুঝতে পারবো, আমার মনে হয় যে ওই ল্যাঙ্গুয়েজটা আসলে তত ইউজার ফ্রেন্ডলি হবে। যেমন একটা হয়তো এপিআই কল করা হয়েছে, আমি যদি একটা একটা সিম্পল গো ফাইল দেখে যত তাড়াতাড়ি বুঝতে পারবো যে আচ্ছা এখানে এই কাজটা করা হয়েছে। তো গো জনপ্রিয় হওয়ার অন্যতম এটা একটা কারণ যে গো এর কোড খুব ইজিলি রিডেবল এবং খুব সিমিলার দেখতে। যেমন জাভার কোড বা অন্যান্য প্রোগ্রামের কোড আই ডোন্ট নো, বাট গো এর ক্ষেত্রে যেটা হবে যে কোড গুলা খুবই সিমিলার দেখতে হবে। মানে মানে এমন না যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ডিফারেন্ট কোড করবে সবাই, এটা কেউ করবে না। সবাই হচ্ছে আমরা একটা সেম স্ট্রাকচার মেনটেন করে এবং সেম মানে বইয়ের ওই মানে ওই সুযোগটাই নাই যে আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কোড করবো। মানে যেমন এই যে ইম্পোর্টের নাম আমার এখানে মডিউলের নামের পরে প্যাকেজের পরে গ্রিড দিয়ে করতে হবে। তো তখন আমি খুব ইজিলি দেখতে পারবো যে আচ্ছা এই যে এখান থেকে এই প্যাকেজটা আসছে। ওকে, আমি এখানে আচ্ছা আমরা এই প্যাকেজটা এখন এই কোডটা আমরা বিল্ড করি প্রথমে। এই কোডটা আমরা প্রথমে আগে বিল্ড করে দেখি। সো গো বিল্ড যদি দেই তাহলে এটা হচ্ছে আমাদের গো বিল্ডের কমান্ড। সো গো বিল্ড দিলে এখানে খেয়াল করে একটা বাইনারি ক্রিয়েট হয়েছে, একটা বাইনারি ফাইল ক্রিয়েট হয়েছে এই যে গো ল্যাং মাস্টার ক্লাস নামে। এইটা যদি এখন আমি রান করি গো ল্যাং মাস্টার ক্লাস, সে হচ্ছে এই যে হ্যালো পুলক প্রিন্ট করতেছে। এই হ্যালো পুলকটা আসতেছে হচ্ছে এখান থেকে। ওকে, তাহলে কি হইতেছে মেইন ফাইলটা এক্সিকিউট করবে সে। সো মেইন ফাইলের ভেতরে আমি একটা ফাংশন কল করে দিচ্ছি। সো এই ফাংশনের মধ্যে যদি যাই, এই প্যাকেজের এই ফাংশনটা সে হ্যালো, এই সে হ্যালোর মধ্যে আমি আমার নামটা পাঠাইছি সেই নামটা প্রিন্ট করে দিচ্ছে। সো এইখানে খেয়াল করি এই যে বাইনারিটা বানাইলাম জাস্ট একদম গো গো বিল্ড দিয়ে, এটা চাইলে আমরা যেমন গো বিল্ড দিলে সে হচ্ছে আমার যে প্রজেক্টের যে নাম একদম রুট ডিরেক্টরি ওই নামে ক্রিয়েট করে। আমি যদি আমার ইচ্ছা মতো নাম দিয়ে বা কোন একটা কাস্টম নামে ক্রিয়েট করতে চাই তাহলে যে ড্যাশও দিতে হয় আউটপুটটা, যেমন আউটপুটটা যে মেইন ফাইলের মধ্যে ক্রিয়েট হয়েছে এখন এই ড্যাশ স্ল্যাশ এই মেইন রান করলে হ্যালো করে দেবে। এই যে বাইনারিটা বিল্ড করলাম, যে মেইন বাইনারি বা যেটা এই বাইনারিটা বিল্ড করলাম, এই বাইনারি হচ্ছে এখন পুরো সবকিছুর উপর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে মানেটা হচ্ছে এই পুরো কোড বেস যদি এখন আমি ডিলিট করে ফেলি, মানে এই যে বাইনারি যেটা বিল্ড হয়েছে এর সাথে মানে এই এর মধ্যে এভরিথিং
প্যাকড আছে, মানে যা যা দরকার এই মেইন ডট গোটা এই পুরো প্রোগ্রামটা রান করার জন্য, মানে যা যা দরকার গো যেটা করছে এই বাইনারির ভেতরে ইনক্লুড করে দিছে। তো এখন কোনো কারণে লেটস আমার যখন এই গ্রিটের মধ্যে বা কোনো কারণে একটা বাগ আছে বা সামথিং, বা কোনো কারণে আমার এই ইটাই হারায় গেছে লেটস সে, এই বাইনারি যদি আমার কাছে থাকে আমি কোড এক্সিকিউট করতে পারবো, মানে এই যে ডট মেইন ফাইলটা যদি আমার কাছে থাকে এটা এক্সিকিউট করতে পারবো। তো এইটার সুবিধাটা কোথায়? মানে এই যে আমরা বলি যে গো হচ্ছে প্রচুর কুবারনেটিস বা ডকারে, মানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে গো প্রচুর ইউজ হয়। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে গো এই যেরকম একটা সিঙ্গেল বাইনারি, জিরো ডিপেন্ডেন্সি বাইনারি বিল্ড করে দিতে পারে। ঠিক আছে, আমি যদি কোনো থার্ড পার্টি কোডও ইউজ করি, সেই থার্ড পার্টি কোড সহ সে হচ্ছে এই ডট মেইনের মধ্যে ডিপেন্ডেন্সি গুলো ইনজেক্ট করে একটা সিঙ্গেল বাইনারি বানিয়ে দিছে আমাকে। এখন এই পুরো কোড বেস যা খুশি হয়ে যাক না কেন, আমার কাছে যদি এই বাইনারি থাকে, এই বাইনারি দিয়ে আমি হচ্ছে এই যে কোডটা রান করতে পারবো। এখন আসি, তাহলে সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে এখন যখন আমি কন্টেইনারের মধ্যে রান করব, কন্টেইনার কন্টেইনার কিন্তু খুব লাইট ওয়েট হয়। তো এখন কন্টেইনারের মধ্যে আমার কিন্তু এই মেইন ডট গো, গ্রিড ফাইল এইগুলা থাকার দরকার নাই। আমার কাছে এই যে শুধুমাত্র মেইন ডট গোটা এই ফাইলটা থাকলেই হবে, তখন আমি কুবারনেটিস বা ডকার যেখানেই রান করি না কেন রান করতে পারবো। তখন আমার এই পুরো কোড বেস নিয়ে কন্টেইনারের মধ্যে নিয়ে ঘুরতে হবে না, মানে গো খুব লাইট ওয়েট। সো এই যে মেইন ডট গোটা জিরো ডিপেন্ডেন্সি মেইন ডট গো ফাইল ক্রিয়েট হয়েছে, এই ফাইলটা দিয়ে আমি হচ্ছে এখন এই পুরো কোডের সবকিছু এক্সিকিউট করতে পারবো, মানে সব হচ্ছে সব লজিক এটার মধ্যে আছে। এখন এটার সাথে কোনো ডিপেন্ডেন্ট, যে লেটস সে আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জও করে দেই, এই মেইন ফাইল আর মেইন ফাইল হচ্ছে এটা শুনবে না। যেমন লেটস সে হ্যালো, এখানে ধরো আমি চেঞ্জ করে গ্রিটিংস দিয়ে দিই। তো এখন আমি যদি মেইন ফাইল রান করি ওই আগের টাইপ মানে এই চেঞ্জ তো আমি বিল্ড করি নাই। সো এটা যদি আবার নতুন করে বিল্ড করতে চাই তখন আমাকে এই যে গো বিল্ড দিয়ে বিল্ড করতে হবে। সো বিল্ড করার পরে আবার এই যে মেইন ফাইল আমি রিরাইট করে ফেলছি, এখন দিলে তখন আবার এই যে গ্রেটিংস আসবে। তো এইটা হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে একটা সুবিধা আর কি, যে গো হচ্ছে জিরো ডিপেন্ডেন্সি বাইনারি ক্রিয়েট করতে পারে, এবং এই বাইনারি ক্রিয়েশনটা খুবই ফাস্ট। অনেক কোড থাকে যে আমার এই বাইনারি বিল্ড করতেই সময় লেগে যায়, যেমন এখানে কত দ্রুত বাইনারি বিল্ড হয়ে গেছে। যদিও এটা খুবই ছোট একটা প্রজেক্ট, একবারে জাস্ট 2-3 লাইনের প্রজেক্ট, বা যত অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রেও জিনিসটা তাই। এই গো বিল্ড খুব দ্রুত বাইনারি বিল্ড করে ফেলতে পারে আর কি। এইটা একটা সুবিধা, যে আমরা যখন গো কন্টেনারে রান করব, কন্টেনার তো হচ্ছে আমার যখন আমার কোড বেস তো বড় হবে, এখন কোড বেস যদি 20 মেগাবাইট হয়, এখন এই 20 মেগাবাইট যদি আমার কন্টেনারের ভেতর নিয়ে ঘুরতে হয় তাহলে তো সমস্যা, আমার যে স্টোরেজ নষ্ট হইতেছে। ঠিক আছে, সো এই মেইন ফাইলটা যদি হয়ে যায় তখন এই মেইন ফাইল দিয়ে আমি ডকার ইমেজ বিল্ড করবো আর কি, মানে আমার এই কোড আর নিয়ে ঘুরতে হবে না। এটা একটা হিউজ সুবিধা আর কি। সো ইন কেস লেটস সে আমার হচ্ছে একটা প্রাইভেট প্রজেক্ট আছে, সো প্রাইভেট প্রজেক্ট আমি হচ্ছে কোড বেসটা প্রাইভেট রাখছি, বাট এটার যে সফটওয়্যারটা, মানে এই যে সফটওয়্যার যাতে সবাই ইউজ করতে পারে এটার জন্য হয়তো আমি একটা এরকম একটা ইমেজ দিব, ডকার ইমেজ দিব, বা এরকম একটা বাইনারি দিব। তখন হচ্ছে আমি যেটা করতে পারি খুব ইজিলি, তখন হচ্ছে এই যে শুধুমাত্র বাইনারিটা ডকার ইমেজের মধ্যে আমরা শুধু বাইনারি দিয়ে ডকার ইমেজ বানিয়ে দিলে সে ওই ডকার ইমেজটা রান করবে। তো সে কিন্তু আমার এই কোডটা আর দেখতে পারবে না। তো আমার যদি এই কোডটাও আমি ইসের মধ্যে নিয়ে ঘুরতে হইতো ডকার ইমেজের মধ্যে, তখন কিন্তু ওই যে আমাদের যে প্রাইভেসি নষ্ট হয়ে যেত, আমি তখন আর কোডটা আমার প্রাইভেট থাকতো না। তো এটা একটা সুবিধা আর কি, যে আমরা আমাদের কোড বেস বা প্রাইভেট রেখেও চাইলে ওই সফটওয়্যারটা ওপেন সোর্স করে, মানে সফটওয়্যারটা ইউজ করার সুবিধা মানে ইউজারকে দিতে পারি আর কি। যেমন এই মেইন ফাইলটা যদি এখন আমি তোমার সাথে শেয়ার করে দেই, জাস্ট একটা ফাইল শেয়ার হিসেবে তোমার মেইল করে দিলাম। তো মেইল করে দিলে এখন তুমি হচ্ছে এই মেইন ডট গো থেকে তোমার এই কোড বেস দরকার নাই, তুমি জাস্ট তোমার ওই কম্পিউটারে ডট মেইন ডট ফাইলটা রান করলেই তুমি কোডটা, যে কোডের ভেতর যে লজিক আছে এটা দেখতে পারবো আর কি। সো এইটা হচ্ছে আমাদের এই যে গো এর যে বাইনারি সিঙ্গেল ডিপেন্ডেন্সি বাইনারি, এটা দেখলাম। সো এখন আমরা হচ্ছে, যেমন আমরা তো এখানে কোনো থার্ড পার্টি কোনো কিছু ইউজ করি নাই, সো আমাদের গো মোডটা এমটি, সো আমরা একটা থার্ড পার্টি কিছু একটা ইউজ করি। যেমন হচ্ছে ইউআইডি। ওকে, এটা হচ্ছে গুগলের একটা প্যাকেজ, মানে ওই যে ইউআইডি জেনারেট করার জন্য, ইউনিক আইডেন্টিফায়ার জেনারেট করার জন্য গুগলের একটা প্যাকেজ। যেমন এখানে ওরা দেখাই দিচ্ছে যে কিভাবে এটা ইউজ করতে হবে। সো আমার কি করতে হবে, প্রথমে গো গেট এটা করতে হবে। এটা এটা বলে যেটা হবে,
সে হচ্ছে ডাউনলোড করবে এই গো, এই এটা ডাউনলোড করবে। সো এইটা হচ্ছে সুবিধা, এটাকে বলতেছিলাম যে আমার কেন হচ্ছে এই নাম দেওয়া দরকার। এই গো যেটা করবে, এই github.com google.uid এই পাথ থেকে আসলে টু মানে যেটা করবে এইচটিটিপি এপিআই কল করবে, গেট এপিআই কল করবে, গেট এপিআই কল করে এটা ডাউনলোড করবে আসলে এই যে পুরো প্রজেক্ট এটাকে ডাউনলোড করবে। সো এটা যদি এখন দেখি, ওকে সো এই যে গো বলতেছে এডেড, যে গো এডেড github.com ইউআইডি। তো এইখানে এখন আমার একটা রিকোয়ার ব্লক ক্রিয়েট হয়েছে, বাট এখানে খেয়াল করে দেখি এখানে সে আমাকে একটা দেখাইতেছে যে এটা আমি ইম্পোর্ট করছি বা ইউজ করতেছি, বাট এটা কত আমার কত কোডের কোথাও ইউজ হয় নাই। এই জন্য সে হচ্ছে এই যে ইনডিরেক্ট দেখাইতেছে, মানে আমার কোড এটার উপর ডিপেন্ড করে না বলতেছে আর কি। তো এখন আমরা যেটা করি, এই প্যাকেজের মধ্যে লেটস আমরা আরেকটা প্যাকেজ নেই, না সরি ডিরেক্টরি নেই আর কি, মানে আরেকটা মডিউল নিব আমরা। সো এটা নাম দেই হচ্ছে ইউআইডি। তো এই ইউআইডির মধ্যে যেমন এখন এই যে ইউআইডির মধ্যে লেটস আমরা একটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দেই uid.go। ওকে, তো এইটার হচ্ছে আমরা প্যাকেজের নাম দিব তাহলে ইউআইডি দিয়ে। তো এখানে লেটস আমরা একটা ফাংশন লিখি, তো ফাংশনটার নাম দিব লেটস জেনারেট বা নিউ, জাস্ট একটা সিম্পল নাম দিই, দেন নিউ। এটা যেটা করবে এই গুগলের যে আমরা একটু আগে ইউআইডিটা ই করছি, এইটা ইম্পোর্ট করি। এটা লেটস আমরা হচ্ছে সরি নাম ছিল, এই নাম ছিল, ওকে ওকে এইটাকে আমরা একটা কাস্টম নাম দেই, তা না হলে যে আমাদের ইউআইডি আর গুগলের এই প্যাকেজের ইউআইডিটা কনফ্লিক্ট করে যাবে। সো এই কাস্টম নাম দেওয়ার জন্য এটা সামনে লিখতে হয়, যেমন এটা সামনে লেটস আমি জি ইউআইডি লিখলাম, এটা দিয়ে হয়তো আমি বুঝাবো যে এটা গুগলের ইউআইডি। সো এটা হয়তো আমাকে একটা এই গুগলের ইউআইডি রিটার্ন করে দিবে, এই যে ডট ইউআইডি এটা রিটার্ন করে দিবে। তো আমরা চাইলে আরো সিম্পল এখানে চাইলে স্ট্রিং রিটার্ন করে দিতে পারি। তো এটার ভেতর থেকে আমরা যেটা করবো প্যাকেজটা ইউজ করবো, প্যাকেজটা ইউজ করে একটা ইউআইডি জেনারেট করবো, এই যে এই গুগলের প্যাকেজ ইউজ করে জি ইউআইডি ডট নিউ। এটা সে হচ্ছে আমাকে একটা ইউআইডি জেনারেট করে দিবে, ইউনিক আইডি বলতে পারি আর কি। যেমন আমরা যখন ইউজার ক্রিয়েট করবো ডাটাবেজে রাখার জন্য তখন হয়তো আমাদের ইউআইডি দরকার হতে পারে। তো এইটা সো লেটস এখন আমি এটা রিটার্ন করবো। সো রিটার্ন করবো হচ্ছে আইডি ডট স্ট্রিং, কারণ আমরা হচ্ছে যেহেতু এখানে স্ট্রিং রিটার্ন করছি, আমরা চাইলে এখানে প্রিন্টও করে দিতে পারি, এখানে প্রিন্ট করবো না, আমরা মেইন ফাংশন প্রিন্ট করবো। তো এই যে এখানে আমি এখন একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করছি। তো এইটা হচ্ছে আমার এই এখন গো মডিউলে যদি যাই, এখন সেই যে রিকোয়ার রিকোয়ার ওকে এখানে দেখানোর কথা না, শুড বি ডিরেক্ট, ইয়েস একটা যেটা করতে পারি আমরা, যেমন গো মড আইডি একটা সিএলআই আছে। তো এটা যখন আমরা রান করব তখন এই গো মোড আইডি যেটা করবে আমার এই পুরো কোডের মধ্যে যত হচ্ছে ডিপেন্ডেন্সি আছে এগুলাকে সিঙ্ক করবে আর কি। যেমন যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে যেটা হচ্ছে আমি ইনস্টল করতে ইউজ করি না, রিমুভ করে দিবে। তারপর হচ্ছে যেখানে ইনডেক্ট কথা ছিল এটা এটা রিমুভ করে দিল। বা এরকমও যদি থাকে যেটা হচ্ছে আমার কাছে ইউজ করছি বাট আমি ডাউনলোড করা নাই, মানে যেরকম যে গো গেট যেটা ইউজ করলাম গো গেট দিয়ে, বা এটা ডাউনলোড করা নাই, সেক্ষেত্রে সে আমার জন্য ডাউনলোডও করে দিবে আর কি, মানে গো মোড আইডি দিয়ে মানে এভরিথিং সিঙ্ক করে দিবে সে, মানে মেক শিওর করবে যে আমার যা যা দরকার এই কোডটা বিল্ড করার জন্য সবকিছু ঠিকঠাক আছে। ওকে এখন আমরা মেইন ডট ফাইল থেকে এই ইসের পরে আমাদের ইউআইডিটা ইউজ করব। তো আমাদের প্যাকেজের কি কি হবে তাহলে, ইউআইডি নিউ, এটা কিন্তু আমাদের নিজেদের প্যাকেজ, এই যে নিউটা, যেমন এই যে এটা এখন লাল লাল হয়ে আছে এটা কিন্তু ইউজ করি নাই। এখন যদি আমি গো মোড আইডি রান করি, সেভ দিলে যেটা চলে যাবে আগের গ্রিটের প্যাকেজ। ওকে সো এখন আমরা কি করলাম,
এটা কি রিটার্ন করতেছে? একটা স্ট্রিং রিটার্ন করতেছে। ওকে ফাইন, চলো আমরা একটা ভেরিয়েবল নেই। যেমন আমার কোডটা এখানে আরো সিম্পল করা যেত, আমরা চাইলে আরো হচ্ছে এত মানে কোডটা আরো সুন্দর করতে পারতাম চাইলে, যেটা একদম ডিরেক্ট এটা রিটার্ন করে দিতে পারতাম, যে ইউআইডি জেনারেট করে এইটা যে স্ট্রিংটা রিটার্ন করে দিবে। যেটা হইতেছে সে গুগল নিউ একটা আমাকে স্ট্রিং রিটার্ন করতে ইউআইডি রিটার্ন করতেছে, ওইটাকে আমরা স্ট্রিং বানাইয়া রিটার্ন করে দিচ্ছি আর কি। ওকে, সো আমার মেইন ডট ফাইল থেকে আমরা আইডিটা নিলাম, নিয়ে লেটস আমরা এখানে এই আইডিটা প্রিন্ট করব। তো এখন এই যে এখানে সুন্দর এফএমটি আর এটার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লাইন আসছে, এটা কি এমনি এমনি আসছে? না, এমনি এমনি আসে নাই। তো গো যেটা করে, এই যে আমার এই বিএস কোডে কিছু এক্সটেনশন নামানো আছে, সো গো এর কোডে যেটা হবে, এই এফএমটি গুলা কিন্তু বিল্ট ইন লাইব্রেরি। এই বিল্ট ইন লাইব্রেরি আর থার্ড পার্টি লাইব্রেরি গুলাকে একটা সে ব্ল্যাঙ্ক লাইন দিয়ে আলাদা করে দিবে। যেমন আমরা যদি একটা প্রজেক্ট দেখি, লেটস সে গুগলের ইউআইডিটাই দেখি, যে আমরা যে নিউ ফাংশনটা কল করলাম, এই নিউ ফাংশনটা কই থেকে আসছে। একটু আগে যে আমরা একটা নিউ ফাংশন দেখলাম, এইটা আসছে হচ্ছে যে এই পেজ থেকে। ইউআইডি ডট নিউ। ওকে, যাই হোক, এটা খুঁজলে পাওয়া যাবে, এটার মধ্যে হচ্ছে নিউ ফাংশনটা আছে। সো নিউ ফাংশনটা আমাদের দরকার না, আমরা যেটা দেখতে চাইতেছি সেটা হচ্ছে আগে দেখি যে এইটার ডিপেন্ডেন্সি এটা কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে কিনা। যেমন আচ্ছা, যেমন এটা কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজই করে না, এটা হচ্ছে খুব ভালো। যেমন গুগল তো আর এমনি গুগল হয় নাই, যেমন ওরা যেটা কোড করছে কোনো থার্ড পার্টি লাইব্রেরি অ্যাভয়েড করছে। কেন অ্যাভয়েড করছে বা অ্যাভয়েড করার মানে কি কি আসলে, আমরা যখন থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করবো তখন আসলে আমরা কোথায় কোথায় সচেতন হতে হবে, এটা আমরা একটু দেখবো। আচ্ছা সমস্যা নেই, আমরা চি দেখে আসছি। চি তো অবশ্যই হচ্ছে যেমন এই যে চি এর ক্ষেত্রেও কোনো থার্ড পার্টি নাই। এটা হচ্ছে মানে যারা হচ্ছে একটু খুবই ভালো কোড লিখতে চায়, তারা হচ্ছে ট্রাই করে যে ডিপেন্ডেন্সি অ্যাভয়েড করার। সমস্যা নাই, আমরা একটা ডিপেন্ডেন্সি সহই দেখি। যেমন এটা ক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্সি আছে থার্ড পার্টির উপর, মানে থার্ড পার্টি লাইব্রেরির উপর ডিপেন্ডেন্সি আছে। ওকে, আমরা হচ্ছে যেমন এখানে মেইন ফাইলটা খেয়াল করি, যেমন এখানে এই যে আমার যে মেইন গুলা, এগুলা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি গো এর। যেমন এগুলোর সামনে কিন্তু এই যে গিটহাব ডট কম নাই। তো এখন হচ্ছে এই যে আরো কেন গিটহাব ডট কম ইউজ করতেছি, যে কোড আসলে কেন বোঝা যায়। যেমন আমি যখন এই কোডটা দেখবো তখন আমি দেখেই বুঝতেছি যে এখানে এই যে এগুলা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি গো এর। এই যে এইটা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরি, মাঝখানে একটা সুন্দর একটা ব্ল্যাক লাইন দিয়ে সে হচ্ছে ডিভাইড করে রাখছে আর কি। তো এটা হচ্ছে সুবিধা, মানে একটা গোয়ের কোড যখন একবার চোখ বুলাবো এই কোডে কি হচ্ছে খুব সহজে বোঝা যায়। তো এখানে এখন আমরা এটা প্রিন্ট করি। তো আমরা তাহলে প্রথমে আবার বিল্ড করি প্রোগ্রামটা, বিল্ড করার পর আবার মেইনটা রান করি, এবং এখানে সে আমাকে একটা ইউআইডি প্রিন্ট করে দিচ্ছে। সো লেটস এটাকে আমরা একটু সুন্দর করে প্রিন্ট করব। ওকে, সো এখন এখন যদি আবার মেইন দিয়ে, এটা কিন্তু হবে না, আগেরটাই দেখাবে, কারণ আমি এই কি বলে বিল্ড করি নাই নতুন করে। So, নতুন করে বিল্ড করলাম। তো এখন আবার মেইনটা যখন রান করবো তখন এই যে সে আমাকে ইউআইডি এটা দেখাচ্ছে, তো আমি একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করছি। তো এখন এই যে আমার প্রোগ্রাম কোডটা একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে, এই যে আমি যে ডিপেন্ডেন্সি বললাম একটু আগে, যে আমার যে মেইন ফাইলটা ক্রিয়েট হয়েছে, এখন কোনো কারণে গুগল যদি তাদের এই যে ডট ইউআইডিটাকে টোটালি বাদ ডিলিট করে দেয় গিটহাব থেকে, তাও আমার এই ডট মেইন ডট গো কাজ করবে। এই যে ডট মেইন ডট গো যেটা, মানে সরি, এই যে মেইন বাইনারি যেটা, এটা কিন্তু আর কারোর উপর ডিপেন্ডেন্ট না, নট ইভেন ইভেন মাই কোড, এটা জাস্ট এ বাইনারি। আমরা হচ্ছে ওই অনেক সময় যে ডট ইএক্সি ফাইল ডাউনলোড করি না, ওইটা কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, মানে একদম যা যা দরকার এটার মধ্যে ডিপেন্ডেন্সি গুলা ইনজেক্ট করেই দেন হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে, যেটা আর কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। তো এইটা হচ্ছে একটা সুবিধা। তো এখন এই যে বলতেছিলাম যে থার্ড পার্টি, যেমন গুগলেরটা দেখলাম, চিয়েটা দেখলাম, তারা কেউ থার্ড পার্টি ইউজ করে না। তো অসুবিধাটা কোথায়, বা কোথায় কোথায় সতর্ক হতে হবে। যেমন থার্ড পার্টি ইউজ করলে অসুবিধা হচ্ছে,
আমার এই কোডটা তো আর একদিনের জন্য না। So আমি যে এই যে বললাম যে মেইন ডট গোটা হচ্ছে এই যে ইউআইডি চেঞ্জ করছি, তো ইউআইডি চেঞ্জ করে যায় যখন আমি বিল করতে যাব তখন কিন্তু আবার এটা অ্যাভেলেবল থাকতে হবে। তখন যদি দেখা যায় যে এটা অ্যাভেলেবল নাই, তখন কিন্তু এটা কাজ করবে না। তো এই জন্য সামটাইমস আমরা যেটা করি মানে এটা একটা সতর্ক থাকার জন্য আমরা যেটা করি, গোর কোডগুলোকে ভেন্ডর করে রাখি। যে যত ডিপেন্ডেন্সি আছে এগুলা আমরা বাইরের গুলা তো আছে, যেমন কোনো কারণে যদি এখন গুগল তার এই ইউআইডি বা এই যে ইউআইডি যেটা আছে এটা যদি নাই হয়ে যায়, তাহলে আমি কি করবো? তাহলে অ্যাটলিস্ট যাতে আমি এতটা ডিপেন্ড না হই, তো আমি যেটা করবো ভেন্ডর করে রাখবো। সেই ভেন্ডর করলে যেটা হবে, গো মোড ভেন্ডর খুব সিম্পল একটা কমান্ড, বাট খুব পাওয়ারফুল একটা কমান্ড। সে একটা ভেন্ডর ডিরেক্টরি ক্রিয়েট করছে, এইটার মধ্যে সে যত ডিপেন্ডেন্সি আমি এই কোডে ইউজ করছি সবগুলা ডাউনলোড করে রেখে দিবে। এই যে github.com সে ডাউনলোড করে এটার যে ইউআইডি পুরা কোড বেস এখানে ডাউনলোড করে রেখে দিছে। এই যে পুরা গুগলের আমি একটু আগে যে কোড বেসটা দেখে আসলাম, পুরো কোড বেস এখানে এসে ডাউনলোড করে রেখে দিছে, সব কোড এখানে আছে। মানে এখন আমি যখন মেইন ডট গো ক্রিয়েট করতে যাব তখন আমি চাইলে এই লোকাল ভেন্ডর ফাইল থেকে কোড বিল্ড করতে পারবো। এখন আমি আর ফুললি নট ডিপেন্ডেন্ট উইথ রিমোট এই গুগল ইউআইডি যেটা, এটার উপর একদম ফুললি রিমোটলি ডিপেন্ডেন্ট না। এখন গুগল যদি এটা প্রাইভেটও করে ফেলে, সে দেখা গেল তার রিপোজিটরি ডিলিট করে দিয়ে চলে গেছে, এরকম হয়। দেখা গেছে আমি নিজে হয়তো একটা লাইব্রেরি লিখছি, এখন আমি কোনো কারণে একদিন ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দিলাম। এখন এটা হয়তো আর 100 জন ইউজ করে, এখন তারা তো আর আমার মন মর্জির উপর নির্ভর করে থাকবে না। তো তারা হচ্ছে এরকম একটা ভেন্ডর ইউজ করবে আর কি, ফর সেফটি রিজন। যদি বলছি যে এই মেইন কিন্তু হচ্ছে এই ভেন্ডরের উপর ডিপেন্ডেন্ট না, মেইন একদম ফুলি ইন্ডিপেন্ডেন্ট। বাট আমি যখন কোড আপডেট করতে হবে তখন তো আমার দরকার হবে, তখন যাতে আমি ফুললি ডিপেন্ডেন্ট না হয়ে যাই এই জন্য আমি এগুলো নিয়ে ঘুরবো আর কি। ওকে, আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা, আমি যখন গো মোড ভেন্ডর দিছি তখন এটা কত দ্রুত ডাউনলোড হচ্ছে, যদিও এখানে ইন্টারনেট স্পিড অনেক ভালো, বাট স্টিল এটা খুব দ্রুত হয় আর কি, যদি ইন্টারনেট মোটামুটিও থাকে। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের গো এর সিঙ্গেল ডিপেন্ডেন্সি বাইনারি যে প্রোগ্রাম কিভাবে ক্রিয়েট করি বা রান করি। আমি যখন গো রান মেইন ডট গো দিব তখন আসলে সেম কাজটাই হবে, সে রান করে দিবে। বাট বাইনারি ক্রিয়েট করলে সুবিধা হচ্ছে সেটা আমার ইভেন এই মেইন ডট গো এর উপরও ডিপেন্ডেন্ট না। তো এইটা একটা সুবিধা। ওকে, সো এরপর আমাদের এজেন্ডা ছিল আসলে আমরা একজন প্যাকেজ হ্যান্ড মডিউল রাইজ দেখে করছে। ফেলছি। সরি, একজন হ্যান্ড রাইজ করছে, কোশ্চেন নিন। হ্যাঁ শিওর। আর কোনো কোশ্চেন থাকলে আমরা, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা যে বাইনারি ফাইলটা বানাচ্ছি এটা তো কোনো ম্যাক, উইন্ডোজ, লিনাক্স কোনো ডিপেন্ডেন্সি তো নাই নাকি? ওকে, এইখানে এই ডট মেইন ডট গো কোনো ডিপেন্ডেন্সি নেই, এইটা বাইনারি। আমরা বাইনারি ফাইল বুঝি তো, বাইনারি মানে 0 আর 1 আছে। বুঝতে পারছি 0 আর 1 তো উইন্ডোজ আর ইসের উপর ডিপেন্ড করে না, করে কি? বুঝতে পারছি। Win- আর জি ভাই, হ্যাঁ। এখন এখানে আরেকটা কথা আছে, যদি আমি ডকার ফাইল বিল্ড করতাম, ডকার ফাইল কিন্তু হচ্ছে আবার সিস্টেম, যে সিস্টেমের উপর বিল্ড হচ্ছে ডকার ইমেজ যখন বিল্ড করবো তখন আবার হচ্ছে, এবার আমি যদি আমার ম্যাকে ইমেজ বিল্ড করি তখন এটা ম্যাকের জন্য কাজ করবে, মানে ম্যাক সার্ভারের জন্য কাজ করবে। তখন আমরা যেটা করি মাল্টি স্টেজ বিল্ড করি, মানে একটা কমান্ড দিয়ে জাস্ট হচ্ছে মানে এএমডি 64 ARM 64 বেজে এগুলো আছে, যেমন লিনাক্স হচ্ছে AMD 64, ম্যাক হচ্ছে ARM বেসড 64, মানে আর্কিটেকচার যেটা, মানে আর্কিটেকচার উপর তখন এটা ভ্যারি করবে। বাট এই যে ডট মেইন ডট গো, এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, মানে এনি মেশিন এনি হোয়ার ইউ ক্যান রান দিস, মানে এটা বাইনারি 0 আর 1। এটা হচ্ছে 0 1 ছাড়া কিছু নাই, 0 1 আমরা সব জায়গায় রান করতে পারি। নেক্সট একটা কোশ্চেন। কোশ্চেন ছিল যে ভাই, যে আপনি যখন ওই যে গুগলের ইউআইডিটা গিটহাব থেকে আনছিলেন তখন তো গো গেট সামথিং একটা কমান্ড দিয়ে নিয়ে আসছিলেন। হ্যাঁ, যখন ডাউনলোড করছি গো গেট তখন দিয়ে আমি হচ্ছে এটাকে ডাউনলোড করছি আর কি আমার মানে লোকালি। আপনার লোকাল লোকাল মেশিনে, তো তাহলে ব্যান্ডর দিলে তো ওই ডাউনলোডেড ফাইলটাই অটোমেটিক্যালি ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে না নাকি? হ্যাঁ সে ডাউনলোড নিয়ে আসবে, বাট গো ভেন্ডর দিলে সে হচ্ছে এই ডট মোড ফাইলে যে ডিপেন্ডেন্সি গুলো আছে এগুলো নিয়ে আসবে। এখন আমি যদি গো মড না দেই, গো গেট না করি, তখন কিন্তু এই ফাইলটা আসবেই না। বুঝতে পারছি কি, মানে যে এখানে রিকোয়ারটাই আসবে না আর কি, এই লাইনটাই আসবে না। হ্যাঁ, গো গেট দিয়ে এটা আসছে তাই না? এটা নিয়ে মডেল আসবে মডেল মধ্যে আসছে। কোডে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আর ভেন্ডর দেওয়ার সাথে সাথে কি ক্যাশ থেকে নিচে না ডাউনলোড হয়ে যাবে এটা মানে question। ভেন্ডর দিলে সে যদি লোকালে থাকে লোকাল থেকে নিবে, নাহলে ডাউনলোড করবে। বুঝতে পারছি ভাই। ঠিক এবং আছে ভাই, এখানে আবার জি ভাই। vary করে, যেমন আমি এখানে ইউজ করতেছি গো 1.UID এর ভার্সন 1.6.0। এইটা আমার লোকালে না থাকে, অন্য কোনো ভার্সন থাকে, সে হচ্ছে এই ভার্সনটাই ইউজ করবে আর কি। এই ভার্সন না থাকে এই ভার্সন ডাউনলোড করবে আর কি। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ভেন্ডরের এখানে যদিও আমরা এখানে অনেক কোড দেখতেছি, মানে পুরো একটা হিউজ কোড বেস দেখতেছি, এই কোড বেসটা আসলে এই যে নিউ ফাইলের সাথে কানেক্টেড। মানে আমি যে নিউ ফাইল ইউজ করছি, মানে ইউআইডি প্রজেক্টের কাজই তো নিউ ফাইল, মানে নিউ ইউআইডি ক্রিয়েট করা, এই জন্য পুরো কোড বেস আসছে। যদি এমন হইতো যে আমি শুধুমাত্র একটা একটা ফাইলের একটা ফাংশন ইউজ করছি, যে ফাইল ওই ফাংশনটা হয়তো অন্য পুরো কোড বেসের সাথে কানেক্টেড না, তখন এখানে এতগুলা ফাইল দেখতে পেতাম না, শুধু ওই ফাইলটাই থাকতো। মানে গো হচ্ছে ইন্টেলিজেন্টলি, সে হচ্ছে যেটুকু দরকার আমার, মানে যেটুকু আমি ওই প্রজেক্টে ইউজ করছি, পুরো প্রজেক্ট এখন এমন হতে পারে যে একটা প্রজেক্ট 100 মেগাবাইট, 100 মেগাবাইট তো আমি ভেন্ডর করে রাখবো না ইউজুয়ালি, কেন আমি রাখবো? তো যদি আমার একটা ফাইলের একটা একটা ফাংশন দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে যখন ভেন্ডর করবো তখন এই পুরো কোড বেস আসবে না, তখন শুধুমাত্র ওই যে যে ফাংশনটা ইউজ করছি ওই ফাইলটা আসবে, মানে ওইটার সাথে যা কানেক্টেড যেগুলা ওইগুলা শুধু আসবে। সেটা হচ্ছে আরো একটা সুবিধা আর কি। জি ভাই, নাইস। মানে হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে যদি থার্ড পার্টি ওরা যদি কোনো কারণে সাপোর্ট বন্ধ করে দেয় অথবা কোনো কারণে যে ফাইল রিমুভ হয়ে যায়, আমি যেন আমার ডিপেন্ডেন্সি গুলা আমার কাছে রাখতে পারি নাকি এই জিনিসটা জি একটু জি, বুঝতে ডিপেন্ডেন্সি গুলো আমার কাছে রাখতেছি, সো ইন কেস কোনো প্রবলেম হয়, তাহলে আমি যেটা ভেন্ডর, আমি এই লোকাল ভেন্ডর থেকে গো আমার যে বিল্ড আছে বিল্ড ইউজ করতে পারবো। এই জন্য যেটা করে অনেক কোম্পানি, যেটা করে যেগুলো হচ্ছে খুবই ট্রাস্টেবল না, যেমন গুগল তো খুবই ট্রাস্টেবল, যারা ট্রাস্টেবল না তারা হচ্ছে ফোর্ক করে নিজেদের মেইনটেইন করে, মানে তখন নিজেদের ডিপেন্ডেন্সি ইউজ করে। কারণ আমি চাইলে এটা ফোর্ক করে তখন তখন কিন্তু গুগল ইউআইডি না করে তখন github.com পিকে ভূমিক স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি ইউআইডি ইউজ করতাম, মানে ফোর্ক করে আর কি নিজের মতো করে। বাট তখন যেটা হয়তো এখানে যদি কোনো ভার্সন আপগ্রেড আসতো, বা তখন হচ্ছে আমার আবার ওটাকে আপস্ট্রিমে মানে মেইনটেইন করতে হতো, এটা একটা ঝামেলা। তো তখন এই ঝামেলা যদি না যাইতে চাই তখন আমি রিমোট কোড ইউজ করতে পারি। আর সেক্ষেত্রে আমরা হচ্ছে ভেন্ডর একটা আমাকে এক্সট্রা একটা একটু হইলেও মানে সেফটি দিচ্ছে, যে ওকে ইন কেস যদি কোনো একটা প্রবলেম হয় আমার থার্ড পার্টি কোডগুলো লিস্ট যেগুলো আমি আমার কোডে ইউজ করছি, যাতে নেক্সট টাইম বিল করতে গেলে এইগুলো যাতে আমি ইউজ করতে পারি। তো ভেন্ডরটা আমরা মাঝে মাঝে সাথে নিয়ে ঘুরি। তো এইটা হচ্ছে আমরা চাইলে গিটহাবে পুশ করতেও পারি, নাও পারি, অনেক অনেক এটা হচ্ছে মানে মানে জাস্ট একটা চয়েস, যে আমি চাইলে ভেন্ডরটা গিটহাবে পুশ করতে পারি, নাও পারি। পুশ করলে অসুবিধা হচ্ছে যে হ্যাঁ অনেকগুলা ফাইল ফার্স্ট টাইম পুশ হচ্ছে আর কি, পরের বার তো পুশ হবে না, বা যখন আমি ডাউনলোড করবো তখন এই সব পুরো ভেন্ডরটা ডাউনলোড হবে। তো চাইলে আমরা এটা গিট ইগনোর দিয়ে ইগনোর করতে পারি, যদি আমরা গিটহাবে না রাখতে চাই। অনেকে রাখে অনেকে রাখে না, সো এটা ভ্যারি করে। যেমন আমরা যদি ডিপেন্ডেন্সি দেখি, যেমন এটার ক্ষেত্রে আই থিঙ্ক রাখছি, বা আরো যদি হচ্ছে আমরা বড় প্রজেক্ট দেখি, আমরা যদি কুবারনেটিস দেখি, সো কুবারনেটিস হচ্ছে, যেমন কুবারনেটিস নিজেই হচ্ছে ভেন্ডর মেইনটেইন করতেছে, সো এর মধ্যে যত ডিপেন্ডেন্সি সে ইউজ করছে সব সে ডাউনলোড করে রেখে দিচ্ছে। এবং এগুলো এই যে 2 days আগে আপডেট হয়েছে, মানে যখন গো মোড ফাইল আপডেট হবে তখন একই সাথে সাথে এগুলো আপডেট হয়ে যাবে। তো এই যে সিমিলারিটিটা, যে এই যে আমি একটা কুবারনেটিসের একটা প্রজেক্ট দেখলাম, সো এটা যেমন প্রায় 115K লাইকস স্টার আছে। তো এই প্রজেক্টেও খেয়াল করি যে মডিউল KHSIO, যেমন ওদের একটা কাস্টম ডোমেইন আছে, KHSIO হচ্ছে কাস্টম ডোমেইন, এই পরের কুবারনেটিসটা আসছে এইটা থেকে, তাদের github.com ইউজ করতে হয় না, কাস্টম ডোমেইন আছে। যেমন এখানে খেয়াল যদি করি, যেমন এটার ক্ষেত্রে যে গো ভার্সন মডিউল রিকোয়ার, আমার হচ্ছে, যেমন আমি এখানে এসে এটা কি ইউজ করতেছে, আমি ডিরেক্টলি গো মোড ফাইলে চলে আসতে পারতেছি। অনেক ল্যাঙ্গুয়েজ অনেক ভাবে বিল করা যায়, যেমন জাভা গ্র্যাভেন আছে, মাভেন আছে, গ্র্যাডল আছে, মাভেন আছে, অনেক আছে। অনেক প্রজেক্ট অনেক ল্যাঙ্গুয়েজ এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট টুল ম্যানেজমেন্ট আছে। যেমন পাইথনের তো অভাব নাই, পিপিএনভি, তারপর হচ্ছে পোয়েট্রি, আরো কত মানে নাম না জানা। আমি একটা প্রজেক্টে গেছি ওখানে তো পোয়েট্রি ইউজ করতেছে, আরেক জায়গায় গেছে ওখানে পিপিএনভি ইউজ করতেছে। তো এটা একটা সমস্যা, ডেভেলপার জন্য আমার জন্য সমস্যা। আমি যখন পাইথনে কাজ করি তখন একটা প্রবলেম মনে হয়, যে একটা প্রজেক্টে গেছে ওখানে পোয়েট্রি ইউজ করতেছে, আরেকটাতে গেছে পিপিএন ইউজ করতেছে। বাট গোতে সব জায়গায় আমি যেখানে যাবো গো ডট মোড ফাইল আছে, আমার
মানে সবগুলোর ক্ষেত্রে এই ইকোসিস্টেমটা সেম। এটা একটা হিউজ বেনিফিট মানে ফর ডেভেলপার্স, আমাদের জন্য বেনিফিট। আমরা তো চাই আলটিমেটলি দিন শেষে যে আমরা কিছু একটা বিল্ড করতেছি, আমরা চাই যত সহজে বিল্ড করা যায় এবং যত সহজে মেইনটেইন করা যায়। যে একটা বাগ আসছে এর বের করতে পারতেছি, নতুন ফিচার আসছে কত ইজিলি অ্যাড করতে পারতেছি, এইগুলা চাই। সেটা যাতে যত সহজে করা যাবে, ওই ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তা তত বাড়বে দিন দিন। যদি যদি এরকম হয় আগামী 1-2 বছর পরে যায় সে হচ্ছে এটা মেনটেন করতে পারতেছে না, তখন কিন্তু অজনপ্রিয় হয়ে যাবে। মানে দিন শেষে এই ল্যাঙ্গুয়েজ আসলে জনপ্রিয় হয় কিভাবে? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফিচারের কারণে, আর একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের ফিচার যে থাকে এটা আসলে ইউজ করে কারা, আমাদের মতো ডেভেলপাররাই। ডেভেলপার যখন দেখে যে না এটা অনেক ইউজ করা ইজি, মেনটেন করা ইজি, আমি হয়তো গো দিয়ে একটা প্রোগ্রাম লিখছি, বাগ আসলে আমি খুব সহজে খুঁজে কোড ডিবাগ করতে পারতেছি, নতুন একটা ফিচার আসছে খুব সহজে লিখতে পারছি। আর আরেকটা হচ্ছে গো এর সব থেকে সুবিধা, সেটা হচ্ছে কম কোড লিখে, খুব কম কোড লিখে মানে 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 যে বলে যে অনেক ক্রিটিক্যাল মানে অনেক মানে ক্রিটিক্যাল কিছু অ্যাচিভ করা যায়। যেমন হয়তো আমি একটা এপিআই সার্ভার লিখবো, তো এপিআই সার্ভার লিখতে হয় তো গোতে খুব মিনিমাম কোড লিখতে হবে আর কি। মানে একটা সার্ভার লেখার জন্য আমরা তো দেখবো প্রজেক্টের সময়, তো খুবই মিনিমাম কোড লিখে এটা অ্যাচিভ করা যায়। এটা হচ্ছে গো এর একটা ফিচার আর কি। ওকে, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আপনি যে কোশ্চেন। বলছেন যে বাইনারি ফাইলটা শুধু আমার সার্ভারে আপলোড করলে হচ্ছে, ওটা দিয়ে আমি এক্সিকিউট করতে পারতেছি। বাট এক্স্যাক্টলি। সো ওই লেটস সে অন্যান্য আমার একটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি আসলে ওরা কি করে, মানে ওরা কি বাইনারি ফাইল আপলোড করে নাকি ওরা ফুল কোড বেস সহ আপলোড করে দেয়, কি করে আসলে? অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন জাভা পাইথন ওরা কি করে আসলে? হ্যাঁ যেমন পাইথনের ক্ষেত্রে রান টাইমে আমার যদি কোনো একটা থার্ড পার্টি নাই হয়ে যায়, তখন সে বিল্ডই করতে পারবে না। ঠিক আছে, সে বিল্ড করতে পারবে না। এবং গো এর আরো একটা ফাইল নিয়ে কথা বলি নাই, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে গো সাম। এইখানে একটু খেয়াল করি, এই যে আমি দুইটা ফাইল ইউজ করতেছি এগুলা চেক সাম পর্যন্ত সে রেখে দিছে। মানে সে যখন ডাউনলোড করছে ওভার দা টাইম, ডাউনলোড করার সময় যে একটা আমরা কি করে যে আসলে ফাইলের ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা, ওভার দা নেটওয়ার্ক যখন আসছে এটা কি চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য সে একটা চেক সাম রেখে দিছে। সো লেটস সে তুমি যখন এই কোডটা তোমার প্রজেক্টে গিটহাবে নিয়ে আবার যখন গো মোড আইডি দিবা, তখন সে এই ভার্সনের জন্য এই চেক সামটা ম্যাচ করবে। সো লেটস সে তোমার নেটওয়ার্ক হচ্ছে করাপ্টেড হয়ে গেছে, কেউ একজন ম্যান ইন দ্য মিডল আছে, সে হচ্ছে ইউআইডির জায়গায় সে হচ্ছে তার কোড ইনজেক্ট করে দিবে, মানে একটা ব্যাড কোড ইনজেক্ট করে দিবে। তুমি যখন ইউআইডি কল করবা তখন আসলে সে হয়তো তার সার্ভারে চলে যাবে আর কি। তো এই জন্য চেক সাম রাখছে সে। তো চেক সাম রাখার সুবিধা হচ্ছে তখন তুমি যখন এই গো সাম ফাইলটাও কিন্তু আমি পুশ করবো গিটহাবে, এবং এটা সব সব প্রজেক্টে আছে। সো এই সাম ফাইলটা হচ্ছে আমাকে মেক শিওর করবে যে আমি কারেক্ট, মানে এই প্রজেক্টটা যে ফাইলগুলো দিয়ে ক্রিয়েট হয়েছে ওই ফাইলগুলো আমি ডাউনলোড করছি। আমার নেটওয়ার্কটা যদি হ্যাক তো হয়ে যায়, যাতে সেটা আমি বুঝতে পারি, চেকসাম দেখে বলবে যে না তাহলে চেকসাম মিলে নাই, তখন সে এরর দিবে। গো মড ভেন্ডর বা গো মড টাইডি যেটাই বা গো গেট যেটাই করি না কেন, বা টাইডি যখন করবো বা ভেন্ডর যখন করবো, তখন সে এরর দিবে যে চেকসাম মিসম্যাচ করছে। হ্যাঁ, জাভা বা এটার ক্ষেত্রে জাভাটা আমি শিওর না, পাইথনে জাভাতে আমি আসলে খুব বেশি কাজ করি নাই। বাট যেটা জানি যে এইরকম ফ্যাসিলিটি আই থিঙ্ক নাই। যেমন এই যে জিরো ডিপেন্ডেন্সি বাইনারি এবং হচ্ছে থার্ড পার্টির যে ডিপেন্ডেন্সি গুলা, এটা যদি রিমোটে প্রবলেম হয়, যেমন কিছু কিছু ক্ষেত্রে রান টাইমে হচ্ছে ডাউনলোড করবে, তখন রান টাইমে যখন ডাউনলোড করবে, তখন এক্ষেত্রে তো আমি সব আগেই ডাউনলোড করে নিয়ে আসছি, আমার প্রজেক্ট থেকে আমি মেইন ডট গো ফাইলটা রান করলাম। এখন লেটস আমার একটা এসএসএইচ সার্ভার আছে, ডকার তো জটিল হয়ে যাইতেছে, এসএসএইচ সার্ভার আছে, ওইখানে জাস্ট আমি এটা এসসিপি দিয়ে কপি করে নিয়ে ওইখানে জাস্ট রান করে দিলাম, একদম বেয়ার মেটাল, ওইখানে যে রান করে দিলাম, এই সফটওয়্যার রান, প্রজেক্ট রান হয়ে গেল। বাট অনেকের ক্ষেত্রে তখন হচ্ছে ওই এরকম বাইনারি বিল করার সুযোগ নাই, তো তখন রান টাইমে হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো ডাউনলোড হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সুযোগটাই নাই। তো তখন যদি এরকম রান টাইমে ডিপেন্ডেন্সি ডাউনলোড হবে, তখন হচ্ছে ওইটা থাকতে হবে, মেক শিওর করতে হবে যে এটা আছে ঠিকঠাক, না হলে এরর দিবে। বুঝতে পারছি যে গো আসলে কেন ভালো। এরপর আর কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা এরপর হচ্ছে আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে এরর হ্যান্ডেলিং।
যে গো এর হচ্ছে এরর হ্যান্ডলিংটা জাস্ট হচ্ছে টপ নোট। ওকে, সো যেমন আমরা যারা পাইথনে কাজ করছি বা জাভাতে কাজ করছি, আমরা যখনই লেটসে কোনো একটা কোড লিখি তখনই আমাদের ট্রাই ক্যাচ এক্সেপ্ট এর মধ্যে আটকা পড়ে যেতে হয়। যখন একটা কোড লিখবো তখন আমাদের মেক শিওর একটা ট্রাই ক্যাচ ব্লক লিখতে হয়, এক্সেপশন লিখতে হয়। গো টোটালি এই যে এরর হ্যান্ডলিং মেকানিজম, এটা থেকে টোটালি বের হয়ে আসছে, বের হয়ে টোটালি হচ্ছে নতুন ওদের যে এরর হ্যান্ডলিং মেকানিজমটা এটা কেমন এটা একটু দেখি। সো লেটস সে যে একটু আগে আমরা হচ্ছে আমাদের একটা গ্রিট ইউজ করতেছিলাম, সে হ্যালো। সো এরকম যত থার্ড পার্টি লাইব্রেরি আছে সবাই তার ফাংশন থেকে, লেটস সে এই ফাংশনে যদি কোনো সমস্যা হয় তখন এই ফাংশন একটা এরর রিটার্ন করবে, এই যে একটা এরর রিটার্ন করবে। এই এররটা হচ্ছে একটা ইন্টারফেস গো এর, ইন্টারফেস এগুলো যখন আমরা দেখবো পরে মানে তখন আমরা বুঝতে পারবো যে এই এরর ইন্টারফেসে কোথা থেকে আসতেছে। যাই হোক, সো লেটস সে আমি একটা থার্ড পার্টি মেথড ইউজ করতেছি। এখন ওই মেথডের ভেতরে কি হইতে পারে এটা আমার জানার দরকার নাই, আমি ট্রাই ক্যাচও লিখবো না। ট্রাই ক্যাচ মানে হচ্ছে একটা কি বলে আনসার্টেনিটি। ঠিক আছে, আমি এই ওই ফাংশনের মধ্যে পাঁচটা মেথড কল করছি, এখন কোনটা থেকে এরর আসতেছে, কোনটা থেকে এরর আসলে আমি কোন ভাবে হ্যান্ডেল করব, এটা কিন্তু আমার জানা থাকতে হবে। সো লেটস সে এই জন্য প্রত্যেকটা থার্ড পার্টি লাইব্রেরি বা আমি যখন একটা এই যে মেথড লিখবো, ইভেন নিজের মেথড, সো এই নিজের মেথডের ভেতরে যত এরর হইতে পারে সো ওইগুলা হচ্ছে আমি ট্রাই করব এইখান থেকে এরর রিটার্ন করা। সো লেটস সে আমি এখান থেকে প্রিন্ট করতে পারতেছি না কোনো কারণে, কোনো একটা সমস্যা হয়েছে, তখন আমি যেটা করবো এখান থেকে একটা এরর রিটার্ন করে দেবো। তাহলে যে কল করছে সে হ্যালো, সে চেক করবে যে এররটা নীল কিনা। যদি এরর নীল না হয় তাহলে সে বুঝবে যে এই ফাংশন অথবা মেথড থেকে এরর আসছে, তাহলে আমাকে এররটা হ্যান্ডেল করতে হবে। এবং এই সব এরর প্রোপাগেট হতে থাকবে। লেটস আমি মেইন ডট গো থেকে সে হ্যালো কল করছি, লেটস সে হ্যালো থেকে আরেকটা ফাংশন কল করছি, তো ওই ফাংশন থেকে অ্যাকচুয়ালি এরর রিটার্ন করবে। সো লেটস আমি একটু দেখাই এখানে। লেটস এই সে হ্যালো থেকে জাস্ট ফর লেটস এখান থেকে আমি একটা ফাংশন লিখি, লেটস প্রিন্ট নেম। এটা ধরো লেটস একটা স্ট্রিং নিবে। এখানে আরেকটা সিম্পল ব্যাপার আছে, যেমন আমাদের অন্যান্য কি প্রাইভেট প্রোটেক্টেড দিয়ে ভরে ফেলছে, তাই না? মানে এটা দরকার আছে, বাট আমি বলতে চাই যে একটা মানে একটা গো এর ইটাই হচ্ছে সিম্পলিসিটি। মানে গো যখন গুগলের ইঞ্জিনিয়ারে লিখছে তারা একটা জিনিস তাদের গোল ছিল যে ল্যাঙ্গুয়েজটা সিম্পল হতে হবে, মানুষজন যাতে খুব ইজিলি ইউজ করতে পারে। যেমন এখানে সে হ্যালোর এস বড় হাতের দিছি, প্রিন্ট নেমের প্রিন্ট পি কিন্তু বড় হাতের দিয়ে নেই। সেই বড় হাতের ছোট হাতের দিয়ে কি হয়ে যাইতেছে এটা আমরা একটু দেখি। তো এইটার ভেতর থেকে লেটস আমরা হচ্ছে এটা প্রিন্ট করব, জাস্ট ফর এক্সাম্পল আর কি, যদি আসলে এরকম হবে না আমাদের কোনো অ্যাকচুয়াল কোড, বাট যাই হোক জাস্ট লেটস এই নেমটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। সো এইটা হচ্ছে ফোন নাও, আমি নীল রিটার্ন করে দিলাম, এরর কোনো এরর রিটার্ন করবো না। ওকে, সো লেটস সে হ্যালো থেকে যেহেতু আমরা এরর দেখাইছি যে লাল দেখাচ্ছে আর কি, যে মিসিং রিটার্ন, সো ফোন নাও রিটার্ন নীল দিয়ে যে কোনো এরর নাই। যেমন এই যে প্রিন্ট নেমের সাথে সে আবার এই যে লাল দেখাচ্ছে, কারণ এটা ইউজ হয় নাই, কারণ গোতে আমি ইউজ করি না, ফাংশন লিখে রাখছি, সে এটা মেনে নিবে না আর কি। যেহেতু আমি লিখছি তাহলে আমাকে অবশ্যই ইউজ করতে হবে। সো প্রিন্ট নেমে লেটস নেমটা পাঠিয়ে দিলাম যাতে আমাদের এরর না দেয়। সো এখন আমরা আবার একটু মেইন ফাংশনে আসি। তো তো এখানে আমরা সে হ্যালো লিখছিলাম, আমাদের প্যাকেজের নাম কি ছিল, গ্রিড, সরি গ্রিড ডট সে হ্যালোর মধ্যে একটা নাম পাঠাচ্ছিলাম আর কি। একটু খেয়াল করি, এই গ্রিড ডট দিয়া এই প্রিন্ট নেম পাবো না, আমি খেয়াল করে দেখি। যখন আমি ডট দিব তখন সে আমাকে দেখাবে যে কি কি, এই যে এটা একটা ফাংশন আছে, সে কিন্তু প্রিন্ট নেম দেখাচ্ছে না। গোতে কোন একটা ফাংশন যখন পাবলিক হবে তখন এটা জাস্ট প্রথম অক্ষর ক্যাপিটাল দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোন একটা মেথড যদি ফাংশন যদি প্রাইভেট করতে চাই, মানে ওই প্যাকেজের মধ্যে ইউজ করতে পারবো শুধু, তাহলে জাস্ট ওইটার প্রথম অক্ষর স্মল দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেটা যে আমি ডট দিছি, এই প্রিন্ট নেমটা হচ্ছে ওই মেথডের প্রাইভেট প্রাইভেট ফাংশন। আমরা যে অনেক ক্ষেত্রে সেটার গেটার থাকবে, এটা সেটা করতে হবে, এগুলো কিছু দরকার নেই আমার এইখানে। আমি যেগুলো প্রাইভেট থাকবে তখন এই প্রাইভেটটা আমি জাস্ট এই যে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ এটা ওই প্যাকেজের জন্য প্রাইভেট, যদিও আমার সেম কোড, কারণ মডিউল কিন্তু আলাদা। যেমন এটা হচ্ছে প্যাকেজ আলাদা, প্যাকেজ মেন, ওইটা হচ্ছে প্যাকেজ গ্রিড। সো আমি গ্রিড প্যাকেজের প্রাইভেট
ফাংশন অন্য প্যাকেজ থেকে ইউজ করতে পারবো না, শুধুমাত্র ওই প্যাকেজের মধ্যে প্রাইভেট ফাংশন ইউজ করা যাবে। এবং প্রাইভেট ফাংশন ইউজ করার জন্য কি করতে হবে, জাস্ট ছোট হাতের অক্ষর দিলেই হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং এলস। ওকে, এই সে হ্যালো হচ্ছে এই যে প্রিন্ট করতেছি। সো এটা যখন রান করবো তখন সেটা ঠিকঠাক রান করবে, এরর দিবে না আর কি। সো এররটা চেক করবো কিভাবে, সো লেটস সে এরর দিচ্ছে কিনা। তো এটা একটা এরর রিটার্ন করে, এই যে সে এররটা আমি এই যে এরর ভেরিয়েবলের মধ্যে নিলাম। আচ্ছা, আমি প্রথমে যেমন এই যে এটা একটা হচ্ছে এই যে লাইনটা লিখছি, যেটা করতেছে আসলে এই যে ইফ যেটা লিখলাম, এই যে গো এর কোড খুব মানে খুব রিডেবল, খুব সুন্দর রিডেবিলিটি আছে। যেমন এই কোডটা চাইলে আমি অনেকভাবে লিখতে পারতাম। এই যে কোড ব্লকটা যেটা লিখলাম, এখানে যেটা করতেছি আসলে যে চেক করতেছি যে গ্রিড ডট সে হ্যালো ফাংশনটা কল করছি, কল করার পর ওইখান থেকে একটা রিটার্ন আসছে এরর, এররটাকে এরর ভেরিয়েবলের মধ্যে রাখছি, রাখার পরে এটা চেক হইতেছে, চেক হবে যে এরর নট মিউজিক্যাল টু নীল কিনা। তখন হচ্ছে যদি নীল থাকে তখন ট্রু হইলে এই ফাংশন এক্সিকিউট হবে, তখন হয়তো লেটস আমরা ওএস ডট এক্সিট করে দিব, মানে কোডটা এক্সিট করে দিব আমরা যদি এরর থাকে। তো এখন এই যে এই সেম কোডটা অনেক ভাবে লেখা যায় কোডে। আমি একটু কমেন্ট আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে এই কোডটাই আমি যদি আরো, যেমন ইফটা আমি এরকম এক লাইনে নিব না, তখন চাইলে এরকম করতে পারতাম। তখন হচ্ছে আমাকে যেরকম একটা লাইন লিখতে হতো, ঠিক আছে। যেহেতু এই এররটা পরবর্তীতে কথা ইউজ হয় নাই, তো এই কারণে যেভাবে লিখলে তখন আমার কোডটা খুব সুন্দর থাকে, যা কোডের লাইন বাড়তেছে না, কোডে শুধু শুধু লাইন বাড়ানোর দরকার কি আমার। তো ওএস ডট এক্সিট, সো এইটা আগেরটা থেকে একটু কম রিডেবল, চাইলে আরো আরো খারাপ করে লেখা যাবে। যেমন আমি চাইলে এটা একটু কমেন্ট আউট করে দেই, যেমন এখানে আমার ভার ডিক্লেয়ার করতে হয়েছে। যারা ফার্স্ট ক্লাস করছে তারা হয়তো একটু ফ্যামিলিয়ার যে বইয়ের ভেরিয়েবল, এগুলো আমরা ইন ডিটেইলসে দেখবো প্রত্যেকটা ক্লাসের যে যেমন ইফ কিভাবে কতভাবে ইফ লিখা যায়। যেমন প্রথমে ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার পরে যেমন এখানে এখন আর কোলন দেওয়া যাবে না, কারণ যেহেতু আমরা আগেই ডিক্লেয়ার করে ফেলছি। সো গ্রিড ডট সে হ্যালো এটা দিলাম, এরপর যদি আবার এরর হয় তখন চেক করতে হবে যে এরর যদি নট নীল না হয় তাহলে হচ্ছে আমরা কোডটা এক্সিট করে দিব। খেয়াল করি আমার হচ্ছে যত, যেমন এখানে দেখো সে হচ্ছে আমাকে একটা লাল দেখাইছে, মানে একটা লাল না, একটা ওয়ার্নিং দিছে আর কি। ওয়ার্নিং দিছে কি বলতেছে, শুড মার্জ ভেরিয়েবল ডিক্লেরেশন উইথ অ্যাসাইনমেন্ট ইন দ্য নেক্সট লাইন, মানে এটা একদম যে অনেক ভালো কোড লেখা হয় নাই, তো এই জন্য সে একটা লাল দেখাইছে যে ভিউ প্রবলেম দেখাইতেছে, যেটা মার্জ করা যায়। বাট আগেরটাই দেখায় নাই, কারণ এটা হচ্ছে অপশনাল। এইটাতে কিন্তু এই লালটা দেখায় নাই, কারণ এইটা হচ্ছে আমি দুই ভাবে লিখতে পারি, মানে কেউ চাইলে এইভাবে লিখতে পারে, কেউ যদি চিন্তা করে যে না এইভাবে একটু জটিল মনে হইতেছে আমি এইভাবে লিখবো, এটা কিন্তু লাল টাল দেখায় নাই। বাট এইটা হচ্ছে আমরা আমরা যখন কোড লিখি ইউজুয়ালি এইটা ফলো করি, মানে এটা খুব সিম্পল, মানে কোডটা পড়া যায় যে ইফ এই ফাংশনটা কল হচ্ছে, যদি এরর না থাকে তাহলে আমি ওই এক্সিট করে দিব। তো এইটা হচ্ছে গো এর এরর হ্যান্ডেলিং। সো আমি কোডটাকে একটা রান করি, সো এটা অবশ্যই রান করবে, তাই না, কারণ আমি কোনো এরর রিটার্ন নীল করছি আর স্টিল আমরা রান করি। এটা গেটিং দুইবার প্রিন্ট হয়েছে, এই যে ভেতর থেকে আরেকবার প্রিন্ট করে দিছি আমরা। যাই হোক, এখন লেটস আমরা এরর সিমুলেট করি। তো এররটা কিভাবে কিভাবে রিটার্ন হবে, যেমন এই যে এখানে আমার কোডটা লেখাটা ঠিক নাই, কারণ হচ্ছে যেটা হবে আমি আসলে রিটার্ন করবো, দেখো এখানে এরর রিটার্ন করতেছে না, তার মানে কি, তার মানে আমার এখানে এই এররটা চেক করতে হবে। সো আমি এখানে এই এররটা চেক করব যে ইফ এরর নট ইজ ইকুয়াল, মানে এই ফাংশনটা কল করব, যে এরর নট নীল না হয় তখন কি করব, এই এররটা রিটার্ন করে দেব। আর যদি নীল হয় তাহলে রিটার্ন নীল করব। এই যে কোডটুকু লিখলাম এইটাও একটা ইনএফিশিয়েন্ট কোড, এই কোডটা আরো ভালো করে লেখা যায় কিভাবে, এত কিছু কি করার দরকার আছে আমার, আমি শুধু একটা লাইন লিখে দিলেই হয় না, রিটার্ন প্রিন্ট নেম নেম। এই যেটা করবে এটা দেখে মনে হচ্ছে আমি একটা ফাংশন রিটার্ন করতেছি, নট লাইক দ্যাট, এটা কিন্তু ফাংশন রিটার্ন করেনি। এই কোডটা, এই যে এক লাইন কোডটা লিখছি এটা হচ্ছে এটা রিকোয়ার ফেলে, সে আসলে যেটা করবে এই ফাংশনটা কল করবে, গো ভেতর নিজে থেকে ভেতরে এই ফাংশনটা কল করবে, কল করে দেখবে যদি এরর আসে তাহলে ওই এররটা রিটার্ন করবে। আর ওই ফাংশন থেকে, মানে মূল কথা হচ্ছে প্রিন্ট নেমটা সে ইনভোক করবে ফাংশনটা। এখন এই ফাংশন যেটা রিটার্ন করবে, যদি নীল রিটার্ন করে তাহলে সে নীলটাই সে হ্যালো পাঠিয়ে দিবে মেইন ফাংশনের কাছে, আর যদি এরর রিটার্ন করে তাহলে এররটা পাঠাবে।
এটা কিন্তু নট লাইক আমি ফাংশন রিটার্ন করতেছি, ফাংশন এক্সিকিউট করার পরে ফাংশন যেটা রিটার্ন করছে ওইটা রিটার্ন করতেছি। তো এইখানে আমরা এই প্রিন্ট না করে একটা এরর সিমুলেট করি, যেটা এরর রিটার্ন করে দিই। রিটার্ন এররস ডট নিউ, এটা হচ্ছে গোয়ের একটা বিল্ট ইন লাইব্রেরি। জাস্ট একটা লেটস সে একটা মেসেজ দেওয়া যায় যে কি এই সমস্যা হয়েছে, সিমুলেট এরর। তবে এখানে আমাকে একটা সমস্যা করবে, সে সে বলবে এই নেমটা আমি ইউজ করি নাই। তো এইটার একটা বুদ্ধি আছে, আন্ডারস্কোর দিয়ে দিলে সে আমাকে ইটা দিবে না আর কি, মানে এটা একটা হ্যাকি হয়ে আমি অ্যাভয়েড করলাম এররটা আর কি। তো এখন এই যে এখন যখন আমি মেইন ফাংশন থেকে সে হ্যালো কল করব, কি কি হবে দেখি। এই সে হ্যালো যখন কল হবে তখন এই একটা এরর সিমুলেট করতেছে আর কি। সে হ্যালোতে আসবে, সে হ্যালো থেকে সে গেটিংসটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে সে প্রিন্ট নেম কল করবে। সো প্রিন্ট নেম যখন আবার সে কল হবে তখন প্রিন্ট নেম একটা এরর রিটার্ন করছে, লেটস সে গেটিংসটা বাদ দিয়ে সে হচ্ছে এই সিমুলেট এরর রিটার্ন করবে, একটা এরর দেখাবে আর কি, কোডটা এক্সিট করে যাবে। সো এইখান থেকে এররটা এখানে আসছে, তার মানে সে হ্যালো লেটস আমি এখানে প্রিন্ট নেমটা একটা থার্ড পার্টি ফাংশন, এই থার্ড পার্টি ফাংশনে এরর রিটার্ন করে, আমার এর ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট চেক করবো যে এরর রিটার্ন করে কিনা। যে রিটার্ন করে আমি এররটা হ্যান্ডেল করব, এই যে এখান থেকে এররটা রিটার্ন করে দিছি এইটাই হচ্ছে এরর হ্যান্ডেলিং ওয়ের। এখন মেইন ফাংশনে আইসা ফাইনালি হচ্ছে আমি এররটা হ্যান্ডেল করছি, মানে প্রোপাগেট হয়েছে এররটা। কিভাবে প্রোপাগেট হয়েছে, মেইন ফাংশন কল করছে হচ্ছে সে হ্যালো কে, মানে এরর হ্যান্ডেলিং অ্যাকচুয়ালি হয়েছে মেইন ফাংশনের মধ্যে, বাকিগুলা হচ্ছে এররটা হয়ে হয়ে আসছে। মেইন ফাংশনে কল করছে সে হ্যালো কে, সে হ্যালো কল করছে প্রিন্ট নেম, প্রিন্ট নেম কে। এটা একটা সুবিধা আছে, আমরা যখন কোড ডিবাগ করব যে এররটা কই থেকে আসছে এটা বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে আমি দেখাচ্ছি, মানে কোথা থেকে এররটা আসছে এটা আমরা বুঝতে পারবো। এখানে যে মেসেজটা পাঠাইছি, আচ্ছা আমরা প্রথমে এই কোডটা একটু দেখি। ওকে, এখন আমরা আবার কোডটা বিল্ড করি। ওকে, এখন এই যে আমাকে একটা লাল দিছে এখানে, যদি এররটা সে প্রিন্ট করে নাই, কারণ এখানে আমরা এররটা প্রিন্ট করি নাই। এররটা প্রিন্ট করার আগে আমরা এখানে এররটা প্রিন্ট করি, এরর মেসেজটা প্রিন্ট করে দিই। এখানে যে লাল আসছে ওএস ডট এক্সিট এর কারণে, এক্সিট কোড নন জিরো পাইছে। ওকে, আমরা এররটা প্রিন্ট করে দিই। এখন আবার বিল্ড করি, এই যে সিমুলেট এরর আসছে। তো এটা দেখে তো আসলে বোঝা যাইতেছে না যে কোথায় কি এরর হয়েছে বা কোন ফাংশন চেক করব আমি। তো এখন সুবিধাটা হচ্ছে, এখন দেখি এখন এইখান থেকে পাঠাবো প্রিন্ট নেম, এই ফাংশন পাঠাবে তার যে এররটা, লেটস সে এই পাঠাচ্ছে এরর ইন বা লেটস সে ফেল টু প্রিন্ট নেম, এখন একটা এররের কারণে সে পারে না এটা। এই সে হ্যালো বলবে, এই সে হ্যালোর ক্ষেত্রে যখন আমরা কাস্টম করতে যাব তখন আমাদের আবার এই ফ্যাসিলিটি থাকবে না, তখন আমাদের এররটা ওই এত ইজি ভাবে রিটার্ন করতে পারবো না। তখন আমরা যেটা করব, যদি এররটা নট নীল না, মানে নীল না হয়, তখন আমরা যেটা করব রিটার্ন করব হচ্ছে এররস ডট জয়েন, জয়েন করে দিব। এখানে একটা নতুন এরর নিব, ফেইলড কি ছিল, সে হ্যালো। ফাংশনের নামটা দিয়ে দিলাম, এটা বুঝতে সুবিধা হবে কোথা থেকে কি হচ্ছে, ফেইল টু সে হ্যালো। এইটা হচ্ছে যে এররটা আসছে এটাকেও র্যাপ জয়েন করে দিবে। এবং ফাইনালি এরর ডট জয়েন হচ্ছে আমাকে এরর রিটার্ন করে। সো এটা যদি না হয় তাহলে হচ্ছে আমি রিটার্ন নীল করব। ওকে, মানে এই প্রিন্ট নেম হচ্ছে এরর রিটার্ন করতেছে, তাহলে এরর নট ইজ ইকুয়াল টু নীল, এটা ট্রু হবে। ট্রু হলে এখান থেকে রিটার্ন হয়ে যাবে, এই নীল আর আসবে না। ওকে, এই মেইন ফাংশনের মধ্যে হচ্ছে আমি এখন এই আবার কোডটা বিল্ড করে রান করি। লেটস সে এখন দেখো আমাকে এখানে সে বলে দিচ্ছে, সে হ্যালো বলতেছে প্রিন্ট প্রিন্ট নেম ফেল টু প্রিন্ট নেম, আর এটাকে চাইলে আরো সুন্দর করা যায়, আর আমি এক লাইনে করতে পারবো আমরা চাইলে। এটাকে আরেকটু সুন্দর করা যাবে চাইলে, এই জয়েন না দিয়ে আরেকটু সুন্দর করতে পারবো। So, এইখানে খেয়াল করি আমরা, সে হ্যালো কিন্তু আসলে জানে না যে কি কারণে সমস্যাটা হয়েছে। সে হ্যালো বেটার, সে যে এররটা পাইছে এইটাই পাঠায় দিচ্ছে। এটাকে আমরা একটু ফরম্যাটিং করব,
ফরম্যাটিং করার জন্য এফএমটির মধ্যে আরেকটা ইয়ে আছে এফ প্রিন্টএফ। এটা হচ্ছে স্ট্রিংটাকে প্রিন্ট না করে রিটার্ন করবে আর কি। So, আমি একটা স্ট্রিং বানাচ্ছি আর কি, নতুন একটা স্ট্রিং এখানে যখন ডিরেক্টলি পাঠিয়ে দিছি ওটাকে just এখানে ফরম্যাট করে পাঠাচ্ছি। তো এইখানে হচ্ছে আমি যে এররটা পাঠাইছে আমাকে প্রিন্ট নেম ওইটা এখানে বসায় দিলাম। কি সমস্যা? শুড ইউজ এফএমটি। আচ্ছা, আমাদের এফএমটি ডট এরর এফ আর একটা ইয়ে আছে, এফএমটির মধ্যে আরো বেটার প্যাকেজ আছে। তো এইখানে হ্যালো এস দিয়ে আমি এইখানে হচ্ছে এরর ডট এরর, এটা হচ্ছে আমার যে এররটাই যে এখান থেকে আসছে প্রিন্ট নেম যে এররটা রিটার্ন করছে এররটা পাঠিয়ে দিলাম। এখন আমি যখন মেইন ডট ফাংশনে আসবো তখন আমাকে খুব সুন্দর আসছে যে সে হ্যালো থেকে আসছে প্রিন্ট নেম ফেল টু প্রিন্ট নেম। তখন কিন্তু আমি যখন ডিবাগ করতে যাব তখন কিন্তু আমার খুব ভালো একটা আইডিয়া আছে যে আমার কোডে যখন একটা এরর হয়েছে তখন কিন্তু আমি জানি যে এররটা ঠিক কই থেকে আসছে। অন্য ল্যাঙ্গুয়েজে এই সুবিধাটা নাই। অন্য ল্যাঙ্গুয়েজে আমি কি করি, একটা ট্রাই ক্যাচ ব্লক লিখি, ট্রাই ক্যাচের মধ্যে সব ইউজ করি, কোথ থেকে এরর আসছে পরে খুঁজে পাওয়া যায় না। ওতে এরর হ্যান্ডলিংটা মানে সুপ্রিম। আমি যত ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি এর মধ্যে টু বি অনেস্ট আমি পার্সোনালি ওয়ের এরর হ্যান্ডলিং কে একদম 10-এ মানে সবগুলো থেকে আগায় রাখবে একটা কারণে, মানে অনেক কাস্টম করা যায়। তার মানে এখানে যেটা হয়েছে এই কোনো ফাংশন কিন্তু এরর নিয়ে মাথা ব্যথা করে নাই। এই যে গ্রিড যে সে হ্যালো তার কিন্তু এরর হ্যান্ডেল সে করে নাই, সে জাস্ট এররটা পাঠিয়ে দিছে। তাকে যে কল করবে তার কাজ হচ্ছে এররটা হ্যান্ডেল করা। তো এখানে যে প্রিন্ট নেম তারও এরর নিয়ে মাথা ব্যথা নাই। এই সে হ্যালো একটা ফাংশন। তাহলে এই যে মেইন ডট গো যখন সে হ্যালো কল করছে তখন তার হচ্ছে দেখতে হবে যে ওকে সে হ্যালো একটা এরর রিটার্ন করে। সো এরর যখন রিটার্ন করে তখন হচ্ছে খেয়াল করবে ওকে এরর রিটার্ন করে, তাহলে আমি এররটা চেক করবো যে এররটা ঠিকঠাক আছে কিনা। যে এরর নীল না থাকে তার মানে এই ফাংশন ঠিকঠাক কাজ করতে পারে না, কোনো একটা সমস্যা হয়েছে। তাহলে কি সমস্যা হয়েছে সেটা আমি চাইলে প্রিন্ট করে দেখতে পারি, বা হচ্ছে মানে খুব সহজে তখন আমি দেখতে পারবো। এখন এইখানে এই যে ল্যাডারটাও দেখতে পারবো যে সে হ্যালো প্রথমে কল হয়েছে, সে হ্যালো থেকে প্রিন্ট নেম কল হয়েছে, প্রিন্ট নেমের মধ্যে কেন সমস্যা, এটা হচ্ছে সমস্যা ফেল টু প্রিন্ট নেম। জাস্ট আমি এখানে সিমুলেট করছি। যখন আমার সমস্যা থাকবে তখন আমি ওই মেসেজটা দিয়ে দিব যে এই কারণে হয়তো কোনো একটা ফাইল মিসিং অথবা সামথিং কোনো একটা ডিপেন্ডেন্সি, আমি একটা ফাইল রিড করতে চাইতেছি ফাইলটা নাই, তখন সে আমাকে এররটা দিবে। যেমন লেটস হ্যাঁ আমরা লেটস একটা ফাইল এখান থেকে একটা ফাইল পড়তে চাই, লেটস এই প্রিন্ট নেম না দিয়া লেটস আমরা আরেকটা ফাংশনে লিখি না কেন, লেটস রিড ফাইল। রিড ফাইল হয়তো আমি একটা আচ্ছা পাবলিকই নেই, রিড ফাইলে এখানে হয়তো ফাইল পাথ দিবে, এই ফাইলটা রিটার্ন করে পাঠাবো, আমরা ফাইলের কন্টেন্টটা রিটার্ন করে দিব। সেই ক্ষেত্রে আসলে কি হওয়া উচিত, ফাইলের স্ট্রিং দিবে, দেওয়ার পরে আমরা হয়তো এটার একটা বাইটারে পাঠাবো আর হচ্ছে এরর পাঠাবো। যদি আমি ঠিকঠাক না কাজ করতে পারি তাহলে এরর পাঠাবো। এই যে দুইটা জিনিস রিটার্ন করবো, একটা হচ্ছে বাইটারে আর একটা হচ্ছে এরর। এটা সবসময় এই দুটো জিনিস রিটার্ন করবো। তাহলে যে রিসিভ করতেছে সে যদি দেখে যে এরর নট নীল তাহলে সে আর বাইটারে টাচই করবে না, তাহলে কোনো একটা সমস্যা হয়েছে। এখন হচ্ছে ওএস ডট রিড ফাইল, এই যে রিড ফাইল, এই রিড ফাইল আবার বাইটার এরর রিটার্ন করে। এটা কিন্তু গোয়ের বিল্ট ইন লাইব্রেরি, যে বিল্ট ইন লাইব্রেরি যে স্ট্যান্ডার্ড মেনটেন করে করা আর কি। তো তাহলে আমি চাইলে খুব সহজে এখানে এটা রিটার্ন করে দিতে পারি, ওএস ডট রিড ফাইলের মধ্যে এই পাথটা পাঠিয়ে দিলাম। জাস্ট আমি এখানে জাস্ট একটু সিমুলেশনের জন্য আর কি, যে রিড ফাইল মানে এররটা চাইলে আমি কাস্টমাইজও করতে পারি। তো প্রথমে আমরা একটু চেক করে দেখি এটা। সো এটা তো এরর দিবে, সো এটা আমরা বাদ দেই। সো আমরা একটা কোনো ফাইল রিড করা ট্রাই করতেছি। সো লেটস এই যে ফাইল হচ্ছে আমার ফাইলের কন্টেন্ট। সো আমি হচ্ছে গ্রিড ডট রিড ফাইল, ফাইলের মধ্যে এবিসিডি একটা দিলাম, এই ফাইল তো নাই তাহলে সে এরর দিবে। যদি এরর দেয় তাহলে আমার কাজ হচ্ছে, যদি এই যে এরর নট নীল হয় তার মানে আমি এই ফাইলের মধ্যে কি আছে ওটা দেখবোই না। যদি নট নীল হয় তাহলে হয়তো আমি এখানে এররটা প্রিন্ট করবো যে কি সমস্যা হয়েছে, এরর ডট এরর, এবং এইখানে হচ্ছে ওএস ডট এক্সিট করে দেবো। যেহেতু এটা আমার মেইন ফাংশন, যদি আমার ফাইল না থাকে তাহলে আমার কাজ করার দরকার নেই। আর যদি ফাইল ঠিকঠাক থাকে তাহলে পরের কোড এক্সিকিউট হবে। তাহলে আমি এখানে ফাইলের কন্টেন্টটা প্রিন্ট করব, যে বাইট আসছে এটাকে হয়তো স্ট্রিং এ কনভার্ট করে ফাইলের কন্টেন্টটা প্রিন্ট করে দেবো। সো লেটস এখন আমি যদি বিল্ড করি কোডটা,
সে আমাকে এরর দিবে। সো কি এরর দিছে, যে ওপেন এবিসিডি করতে যায় সে বলতেছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। এই এই যে এররটা চাইলে আরো অনেক কাস্টমাইজ করা যাবে। যেমন এই ফাংশন থেকে যে এররটা আসছে, এই এররটাকে যদি আমি মেইনটেইন করি, মানে আমি আরো সুন্দর করে করতে চাই নিজের মতো করে, যাতে আমি বুঝি যে কোত্থেকে কি এরর আসলো। সো এটা যাতে আমি বুঝি, সো এটার জন্য হয়তো আমি লেটস সে এখানে, আচ্ছা এখানে আমার ফাইল কন্টেন্ট আছে, ওকে। এরর যদি নট নীল না হয় তাহলে আমি হয়তো রিটার্ন করে দিব ফাইল। আমাদের যদি কোনো ফাইল নাই তাহলে রিটার্ন করবো নীল ফাইলের জন্য, আর এররটা রিটার্ন করবো যদি এরর থাকে। আর যদি এরর না থাকে তাহলে রিটার্ন করবো ফাইলটা, আর নীল রিটার্ন করে দেবো এরর নাই। তো এইখানে এই যে এখন চাইলে আমি এই এররটাকে কাস্টমাইজ করতে পারি। এখন এখানে বলে দিলাম রিড ফাইল, রিড ফাইলের মধ্যে আমি এররটা বলে দিব যে কি এরর আসছে। এবং এই যে রিড ফাইল থেকে এই যে রিড ফাইলের মেথডটার যে নামটা দিয়ে দিলাম যাতে সুবিধা হয়। চাইলে এখানে আরো অনেক ইচ্ছা মতো মেসেজ দেওয়া যায় যে ফেইল টু রিড ফাইল অথবা সামথিং, বাট রিড ফাইল ইজ এনাফ ফর আওয়ার কেস, মানে বোঝার জন্য যে এররটা কি হয়েছে। তখন এই যে তখন আসছে যে রিড ফাইল মেথড থেকে এরর আসছে ওপেন এবিসিডি, ওপেন এবিসিডি নো সাচ ফাইল ডিরেক্ট। এই যে ওপেন এবিসিডি এটা কোথা থেকে আসছে, এটা আসছে ওএস এর ভেতর থেকে। এটা হচ্ছে এই যে আমাদের গো এর বিল্ট ইন যে কোডটা, এর ভেতর থেকে সে যখন রিড করতে পারে নাই তখন সে এরর দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমার এই মাথা ব্যথা নাই এগুলো নিয়ে। আমি যখন মেইন ফাংশনে আসছি, যখন দেখছি যে এরর আসছে, তখন আমার এই ফাইল নিয়ে মাথা ব্যথা নাই, তখন এররটা আমি হ্যান্ডেল করবো। আর যদি এরর না আসে তখন এই ফাইলটা প্রিন্ট হবে। সো লেটস সে আমরা এখানে একটা টেক্সট ফাইল নেই জাস্ট ফর চেকিং। লেটস সে bc.text এর মধ্যে থেকে লেটস সে আমরা হ্যালো প্রিন্ট করে দিলাম। So এখন এই ফাইলটা রিড করব। সো main.go এর মধ্যে এখন আমরা abc.txt, আচ্ছা এখানে পাথের কিছু ব্যাপার আছে, আচ্ছা আমাকে আমরা রান করি। কোথাও না, হ্যাঁ হ্যালো প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ। তখন সে হচ্ছে এই ফাইল রিড করতে পারছে, ঠিকঠাক ভাবে রিড করে কন্টেন্ট প্রিন্ট করছে। সো এটা আপডেট করে দিই, লেটস সে হ্যালো ওয়ার্ল্ড। আবার বিল করি কোডটা, তখন এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, ফাইলের কন্টেন্ট রিড করতে পারছি। তো এইটা হচ্ছে এরর হ্যান্ডলিং। তো এররটা যেরকম প্রোপাগেট হয়ে একটা ফাংশন দিয়ে একটা ফাংশন কল করে, ওই ফাংশন দিয়ে একটা ফাংশন কল করে, ওই ফাংশনের কাজ হচ্ছে যদি সে কোনো আরেকটা থার্ড পার্টি ফাংশন কল করে, ওই ফাংশন থেকে এরর আসলে সরাসরি রিটার্ন করে দেওয়া, পরবর্তীতে এক্সিকিউট না করা আর কি। যেমন এখানে যদি আমরা একটা এররের ক্ষেত্রে যখন ফাইল থাকবে না, যেমন লেটস সে এখানে আমরা কিছু প্রিন্ট করছি, তখন কিন্তু আর সে ওগুলা প্রিন্ট করবে না। তখন এখানে ধরো আমরা প্রিন্ট করলাম যে নো এরর বা সাকসেসফুলি রিড ফাইল, আমরা হয়তো একটা লক করব সাকসেসফুলি রিড ফাইল। এই ক্ষেত্রে যখন আমাদের ফাইলটা আছে তখন হয়তো এই কোডটা প্রিন্ট হবে সাকসেসফুলি রিড ফাইল। আর যখন আমরা এমন কোনো ফাইল দিব যেটা নাই, তখন কিন্তু আর ওই সাকসেসফুলি রিড ফাইলটা প্রিন্টই হবে, তার আগ থেকে এরর হয়ে রিটার্ন হয়ে গেছে, ওর পরের কোডটা আর এক্সিকিউট হবে না। সো এইটা হচ্ছে গো এর এরর হ্যান্ডলিং। তো এইভাবে কোড করলে সুবিধা হচ্ছে যে আমি যখন ফাংশন লিখতেছি তখন আমার ওই ট্রাই কেসের তো চিন্তা নাই, মানে আমার কন্ট্রোল আছে, আমার মানে আমি যে কোডটা লিখতেছি এই কোডের উপর আমার কন্ট্রোল আছে। সো আমি যখন ডিবাগ করতে যাব, কোন একটা এরর আসলে, যেমন এই যে ফাইল মিসিং, এটা খুবই ক্রিটিক্যাল এরর, আমরা ভুলে যাই যে ফাইল নাই, ফাইল হয়তো নাই, এটা হয়তো ফাইল হয়তো একটা থাকার কথা, একটা এনভায়রনমেন্ট ফাইল আমরা হয়তো আমরা ইউজ করতেছি, ওখান থেকে কিছু রিড করতেছি, যে ডাটাবেসের হয়তো ইউআরএল অর সামথিং, লগ লেভেল, মানে আমাদের প্রোগ্রামের কনফিগারেশন গুলো রিড করতেছে। সো এগুলা নাই। এখন আমি তো ফাইল দিতে ভুলে গেছি বা ভুল ভুল ফাইল দিছি, ফাইলটা হয়তো রং পাথে আছে। এখন যদি আমাকে এরকম একটা উল্টাপাল্টা এরর দেয়, আমি ট্রাই ক্যাচের মধ্যে কোড করি, বা আমি বলতেছি না যে ট্রাই ক্যাচ ব্যাড, বাট গো এর আমার কাছে আমি বলবো যে এটাকে মানে একটু বেশি মার্কস দিব আর কি, এরর হ্যান্ডলিং যেভাবে সে করছে আর কি। সো এই পর্যন্ত আজকে ক্লাসের কন্টেন্ট। আমাদেরকে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন নিতে পারি। আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি ফাইল মিসিং এর জন্য সামথিং মানে এরর গুলো হ্যান্ডেল করার জন্য এই জিনিস লগ গুলো লিখলেন, মানে প্রিন্ট করে অথবা ক্যাচ করছেন, মানে ভেরিয়েবল নিয়ে ক্যাচ করে মানে ক্যাচ করে না, মানে ওই ভেরিয়েবলে জিনিসটা রেখে রিটার্ন করতেছিলেন, রিটার্ন করে করে একদম মেইন যেখান থেকে প্যারেন্ট কলার সে আসলে সেখানে সে হচ্ছে তার দায়িত্ব হচ্ছে হ্যান্ডেল করা, হ্যান্ডেল করতেছে, মেইন ফাংশনে শুধুমাত্র এরর গুলো হ্যান্ডেল করা হবে, বাকি সবাই এরর পাঠিয়ে দিবে। পাঠা দিচ্ছে। অনেক বড় কোড করব
তখন একদম রুট যে ফাংশনটা, মানে মেইন ফাংশন তো আর কেউ কল করে নাই, কল করছে কি না? So, না না যে ফাংশনটা একদম রুট ফাংশন, সে হচ্ছে সবকিছু এরর হ্যান্ডেল করবে। সে যত ফাংশনই কল করুক, তারা সবাই এরর প্রপাগেট করে দিবে, পাঠিয়ে দিবে এরর। পাঠিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে এখন পয়েন্ট হচ্ছে গিয়ে ভাই, আমি ধরেন এগুলো করলাম না, ধরেন আমি ফাইল মিসিং এটাই করলাম না, তাহলে আমি ধরেন প্রোগ্রামটা রান করলাম, কোনো কারণে ধরেন এরর হলো সামথিং, ওই জিনিসটা কি সে বলবে, অথবা কি হিসেবে বলবে? মানে এরর হ্যান্ডেল করতেছি না, মানে হ্যান্ডেল করি নাই, তখন কি আমাকে লগ দিবে যে? না, এরর লগ দিবে না। তখন হচ্ছে প্রোগ্রাম সাইলেন্টলি ফেল করবে, প্রোগ্রামটা সাইলেন্টলি ফেল করবে। তাহলে কি আমি এখন সব জায়গায়, যেখানে যেখানে পসিবল এরর হতে পারে, সব জায়গায় এরকম কেসে আমাদের এরর হ্যান্ডেল করতে হবে। যত যত জায়গায় আমরা কোড করব, যদি এরর থাকে এরর হ্যান্ডেল করতে হবে। যদি এরর না থাকে, তাহলে কোড এই যে লগটা যে দিল, ফেল টু ফাইল মিসিং, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এগুলো কিন্তু আসবে না। তো না আসার কারণে তখন কিন্তু আমাদের প্রোগ্রাম সাইলেন্টলি ফেল করবে। ধরেন এটা আপনার হচ্ছে bad প্রোডাকশন, ধরেন তখন আপনার আমরা প্রোডাকশন লেভেলে, এরর হয়েছে বুঝতে পারবো না আমরা। প্রোডাকশন লেভেলে যদি এরকম কেস হয়, তখন আসলে আপনারা ডিবাগ করেন কিভাবে জিনিসটা? কি কেস হবে ভাই, বুঝিনি। মানে প্রোডাকশন লেভেলে যদি ধরেন কোনো কারণে এরর হ্যান্ডেল করতে কোনো ধরেন ডেভেলপার ভুলে গেছে সামথিং, কিছু একটা ওই কোড তো মার্জ হবে না। মানে, ওই কোড তো ও merge আচ্ছা হবে আচ্ছা আচ্ছা, মানে আপনারা মার্চ করার আগে এই জিনিস সে চেক, মানে না। রিচেক করে। Sure, ওই কোড মার্জ হবে না। বুঝতে পারছি। ঠিক এরর আছে। হ্যান্ডেলিং না তাহলে করলে তো এরর হ্যান্ডলিং একটা মানে ভাইটাল কাজ জি, গোতে। এরর হ্যান্ডলিং গোতে খুবই ভাইটাল। এবং এরর হ্যান্ডলিং না করলে প্রোগ্রাম হচ্ছে সাইলেন্টলি ফেল করবে। বুঝতে মানে পারছি। আমার প্রোগ্রাম ফেল করবে, সমস্যা নাই, ফেল করুক, আমি জানবো যে আচ্ছা প্রোগ্রামটা এই কারণে ফেল করছে। যদি এরর হ্যান্ডলিং না করি, তাহলে প্রোগ্রাম সাইলেন্টলি ফেল করবে, বুঝতে পারছি। কোনো লগ পাবো না। কারণ অন্যান্য প্রোগ্রাম গুলো যেমন লাইন বাই লাইন বলে দেয় যে এই লাইনে যে সমস্যাটা হয়েছে, অথবা এরকম হ্যাঁ, কিছু ওইটা এখানেও বলে দিবে, ওইটার জন্য লগর লাইব্রেরি আছে। লগর, ও আমরা তো আচ্ছা এখানে আচ্ছা। কোনো লগর লাইব্রেরি ইউজ করি নাই। সো লগর লাইব্রেরি এক্স্যাক্টলি বলে দিবে যে ওই ফাইলের অমুক নাম্বার লাইন থেকে এররটা আসছে। ও আচ্ছা, আমি হচ্ছে মনে করছিলাম যে এটাও পাওয়া যায় না। না না, এগুলো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তো মোটামুটি এগুলো সব এটা, আমরা এটা যখন যদি স্ট্যাক কোনো কারণে ভুল স্ট্যাক হয়ে যায়। ট্রেস দেখবো, স্ট্যাক ট্রেস দেখবো এররের, তখন স্ট্যাক ট্রেসে পুরো স্ট্যাক ট্রেসটা থাকবে, যে কোন ফাংশন কল করছে, কোন লাইন থেকে কোন লাইন কল হয়েছে, পুরো এররের স্ট্যাক ট্রেসটা থাকবে। আমরা তো বুঝি ফাংশন গুলো স্ট্যাকে জমা হইতেছে, তখন যখন এরর হয় তখন কি হয়, একটা স্ট্যাক ট্রেস দেখতে পাই আমরা, বিশাল অনেকগুলো লাইন আসে, তাই না? জি জি। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যাকের স্ট্রেস। ওই মোমেন্টে স্ট্যাকে যে ফাংশন গুলো ছিল, ওইগুলা লাইন বাই লাইন আসছে, নাইস। কোনটার পরে কোনটাতে উল্টা অর্ডারে আসে আর কি। আমি যে ফাংশনটা ফার্স্টে কল করছি, মানে যে লাইন থেকে এরর সবার আগে আসছে ওটা সবার শুরুতে থাকে, এবং যে ফাংশন থেকে ফার্স্ট কল হয়েছে ওটা সবার নিচে থাকে, স্ট্যাকের যে ধাপ মানে পুরো স্ট্যাকের মতো আর কি। হ্যাঁ, একদম স্ট্যাকের স্ট্রেসটা আমরা পাবো, ওইগুলো সমস্যা নেই, এগুলো আছে। তাহলে ঠিক, নাইস। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আজকে আমাদের সেকেন্ড মাস্টার ক্লাস ছিল, তো আমি ট্রাই করেছি যতটুকু করা যায় মোটামুটি একটা আইডিয়া দেওয়ার। ইন ডেপথে যাই নাই, যেমন ইফ এলস ফর লুপ, এগুলো ইন ডেপথে আমরা যাবো কোর্সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা কি ভাই, এই যে আপনি যে ডকার ও কুবারনেটিস আর সামথিং জিনিসগুলো বললেন, তো মানে এটা ধরেন এই কোর্সে মেইন টপিক না হলেও, মানে আমরা ছোট একটা যে প্রজেক্ট করবো সামথিং যেটাই করি না কেন, ওই জিনিসপত্রগুলো কি হালকা পাতলা বেসিক জিনিসপত্রগুলো কি দেখানো হবে? হ্যাঁ, আমরা করে দেখাবো আর কি। বুঝতে পারছি। আমরা হচ্ছে ডকারাইজ করে কুবারনেটিসে রান করে দেখাবো। নাইস নাইস। ওকে, আই থিঙ্ক তাহলে হোস্ট রেকর্ডিং অফ করে আমরা